ওকে, সো আজকে তাহলে আমাদের ক্লাস স্টার্ট করি। আমরা আজকে নতুন আরেকটা টপিক দেখবো। এটা মিনিমাম স্প্যানিং ট্রি। সো এটা আগের ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে টপোলজিক্যাল সর্টিং বের করা যায় বা একটা গ্রাফের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করা যায়। সেম ভাবে আজকে আর কি আমরা দেখবো যে গিভেন একটা গ্রাফ দেওয়া থাকবে, ওই গ্রাফ থেকে গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি কেমনে বের করা যায় বা এটার জন্য কি কি টাইপের অ্যালগোরিদম অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। তো ওইটা দেখতে গেলে আগে আমাদের বুঝতে হবে যে মিনিমাম স্প্যানিং ট্রি অ্যাকচুয়ালি কি সেটা। ওইটা বোঝার পর আমরা এটার অ্যালগোরিদম গুলো দেখবো যে কি কি ওয়েতে এটা হয়তো কনস্ট্রাক্ট করা যেতে পারে মিনিমাম স্প্যানিং ট্রিটাকে। সো তাহলে আমরা আজকে যেটা শিখতেছি এটা আমার মিনিমাম স্প্যানিং ট্রি। সো মিনিমাম স্প্যানিং ট্রি বলতে বোঝায় যে এটাকে আমরা যদি জানতে চাই যে আসলে মিনিমাম স্প্যানিং ট্রি কি, তার আগে আগে আমরা ফোকাস করবো যে স্প্যানিং ট্রি কাকে বলে সেই ব্যাপারটা, তারপর মিনিমাম আমরা নিজেরাই বুঝতে পারবো আর কি। তো স্প্যানিং ট্রির কথা যদি আমরা বলি, স্প্যানিং ট্রিকে যদি আমরা শর্ট ফর্মে ধরো এসটি দিলাম, যে স্প্যানিং ট্রি। তো স্প্যানিং ট্রিকে আমরা বলতে পারি যে স্প্যানিং ট্রি অফ এ গ্রাফ ইজ এ ট্রি which contains all the vertices and n minus 1 edges. তো এটাকে আমরা একদম ইজি ল্যাঙ্গুয়েজে স্প্যানিং ট্রি বলতে পারি যে স্প্যানিং ট্রি হবে এমন এক ধরনের গ্রাফ বা বা এমন একটা গ্রাফ থেকে আমরা এমন একটা ট্রি বানাবো যে ট্রিটা গ্রাফের সবগুলো ভার্টেক্সে কভার করে। তো মেইন গ্রাফে যদি পাঁচটা ভার্টেক্স থাকে, তাহলে আমাদের স্প্যানিং ট্রি যেটা, সেখানেও পাঁচটা ভার্টেক্সই অ্যাকচুয়ালি থাকবে। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট যে সেই গ্রাফের মধ্যে এন মাইনাস ওয়ানটা এজ থাকবে। দ্যাট মিনস তোমার গ্রাফে যদি পাঁচটা ভার্টেক্স থাকে, তাহলে তোমার যে ট্রিটা হবে সেই ট্রির মধ্যে এজ বা ওই যে কানেকশন গুলো যেটা ছিল, কানেকশন থাকবে তার এক কম বা চারটে এজ থাকবে আর কি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা একটা ট্রি হবে। তো আমরা আসলে আলটিমেটলি সোজা কথা একটা ট্রি কনস্ট্রাক্ট করবো। ট্রি কাকে বলে এটা যদি মনে না থাকে তো ওটা আমি একটু বলে দিই যে একটা ট্রি এর তিনটা প্রপার্টি থাকলে তাকে ট্রি বলা যায়। সো প্রথম প্রপার্টি ছিল যে সেটা কানেক্টেড হইতে হবে। কানেক্টেড মানে সব ভার্টেক্স এর সাথে সব ভার্টেক্স এর কানেকশন থাকা লাগবে। দুই নম্বর প্রপার্টি ছিল যে ওই গ্রাফটার মধ্যে কোনো সাইকেল থাকা যাবে না। যদি সাইকেল থাকে তাহলে সেটাকে আমরা আসলে ট্রি বলতে পারবো না। আর তিন নম্বর প্রপার্টি ছিল গ্রাফের মধ্যে এন মাইনাস ওয়ান এতগুলো এজ থাকতে হবে আর কি, যেখানে এনটা আমার নাম্বার অফ ভার্টেক্স কে মিন করে। তো এই তিনটা প্রপার্টি যখন কোনো একটা গ্রাফে থাকে, তখন মূলত আমরা সেই গ্রাফটাকে ট্রি বলতে পারি। আর এদের মধ্যে যে কোনো একটা প্রপার্টি যদি ভায়োলেট হয়ে যায়, তাহলে ওইটাকে আলটিমেটলি ট্রি বলতে পারবো না, ওটাকে তুমি র্যান্ডম যে কোনো একটা গ্রাফ বলতে পারবো। তো আমরা আলটিমেটলি গ্রাফ থেকে এভাবে একটা ট্রি কনস্ট্রাক্ট করব, এবং গ্রাফে যতগুলো ভার্টেক্স ছিল সবগুলো ভার্টেক্সই আমাদের ট্রিতে থাকবে, এবং এন মাইনাস ওয়ানটা এজ থাকবে। তো তখন ওই ট্রিটাকে আমরা একটা স্প্যানিং ট্রি নাম দিতে পারি আর কি। তো আমরা একটু এক্সাম্পল দ্বারা শিখি, তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হবে যে স্প্যানিং ট্রি বা মিনিমাম স্প্যানিং ট্রি এদের ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে সেই ব্যাপারটা। তো ধরো আমাদের কাছে একটা ছোট্ট একটা গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফটা দেখতে এমন। ধরো গ্রাফে বেশি না, মাত্র তিনটা ভার্টেক্স আছে, এ বি অ্যান্ড সি। সো এটা আমাদের গ্রাফ। এবং এটা ধরো একটা ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফ মানে গ্রাফের যে এজ গুলাতে ডিফারেন্ট ওয়েট বসানো। ধরো এইখানের ওয়েট 5, এটার ওয়েট যেটা সেটা 3, আর এটার ওয়েট যেটা সেটা 4। এখন আমরা যেটা চাচ্ছি যে এই যে গিভেন গ্রাফটা আছে, এই গিভেন গ্রাফ থেকে স্প্যানিং ট্রি বানাবো। স্প্যানিং ট্রি মানে যেটা আমরা একটু আগে বললাম যে স্প্যানিং ট্রি জিনিসটা কি, যে স্প্যানিং ট্রি বানাইতে হলে তোমাকে গ্রাফের সবগুলা ভার্টেক্স নিতে হবে, আর সব যতগুলো ভার্টেক্স আছে তার থেকে একটা কম এজ নিতে হবে। তো আমার যে এখানে যে গ্রাফটা আমরা ড্র করছি, এই গ্রাফে দেখো ভার্টেক্স তিনটা, এ বি এন্ড সি।
সো যেহেতু এখানে তিনটা ভার্টেক্স আছে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে দুইটা এজ কে মূলত আলটিমেটলি পিক করব। তো এখান থেকে কারণ কি, কারণ হচ্ছে আমাদের বলছে এন মাইনাস ওয়ানটা এজ নিতে, সে কারণে। তার মানে আমরা তিনটা ভার্টেক্সে তিনটা ভার্টেক্স কে নিব, কিন্তু এজ পিক করার সময় আমরা হচ্ছে এন মাইনাস ওয়ান মানে 3 - 1 বা দুইটা এজ কে হচ্ছে পিক করব। তাহলে আমরা দুইটা এজ কে পিক করে আমরা গ্রাফ ড্র করি, চলো। তাহলে আমরা হচ্ছে সবগুলো ভার্টেক্স কে নিচ্ছি, এ নিলাম, বি নিলাম, আর সি নিলাম। এখন এখান থেকে দুইটা এজ কে হচ্ছে আমি পিক করবো। এখন দুইটা এজ কিন্তু অনেকভাবে দেখো নেওয়া যেতে পারে এই ক্ষেত্রে আর কি। লাইক আমি হচ্ছে চাইতে পারি যে এ থেকে বি এজটাকে নিলাম, আর এ থেকে সি এজটাকে নিলাম। তাহলে এটা কিন্তু হচ্ছে একটা স্প্যানিং ট্রি হবে, কারণ আমরা কিন্তু ডেফিনেশন অনুযায়ী সবকিছুই ঠিক রাখছি যে সবগুলো ভার্টেক্স কে নিছি এবং এজ হচ্ছে এক কম নিছি। আচ্ছা, এখন কেউ আবার হচ্ছে স্প্যানিং ট্রি এভাবে বানাইতে পারে যে সে সবগুলো ভার্টেক্স কে তো অবশ্যই নিবে এবিসি, বাট সে এজ গুলো ডিফারেন্ট ওয়েতে পিক করলো। সে এজ ভাবে পিক করলো যে সে বি টু সি এজটাকে পিক করলো, আর এ টু সি এজ যেটা এই এজটাকে হচ্ছে সে পিক করলো। তো এভাবে কিন্তু সে স্প্যানিং ট্রি বানাইতে পারে। আবার এই গ্রাফ থেকে আরেকটা স্প্যানিং ট্রি এভাবে বানানো যায় যে আমরা সবগুলা ভার্টেক্স কে নিব, কিন্তু এইচ পিক করার সময় হচ্ছে আমরা ধরো এ বি এইচটাকে নিলাম, আর হচ্ছে বিসি এর এজ যেটা আছে এইচটাকে হচ্ছে নিলাম। এইভাবে কিন্তু আমরা একটা গ্রাফ থেকে একাধিক স্প্যানিং ট্রি হচ্ছে বানাইতে পারি। যেমন এখানে আমরা দেখলাম যে এই গ্রাফের জন্য আসলে একাধিক স্প্যানিং ট্রি অ্যাকচুয়ালি বানানো গেছে। এখন কোশ্চেন আসে যে ঠিক আছে, স্প্যানিং ট্রি আমরা করলাম, কিন্তু এখন এদের মধ্যে মিনিমাম স্প্যানিং ট্রি আসলে কোনটা হবে সেই ব্যাপারটা। এখন মিনিমাম কেমনে বোঝা যায়? এই যে আমরা এজ গুলো নিছি, এজ গুলোর কিন্তু কস্ট ছিল, যেমন এ বি এজ এর কস্ট ছিল 5, এসি এজ এর কস্ট ছিল 3। তাহলে এই গ্রাফ প্রথম স্প্যানিং ট্রি যেটা ছিল এটাকে আমরা নাম দিলাম ধরো স্প্যানিং ট্রি ওয়ান। সো স্প্যানিং ট্রি ওয়ান এর জন্য টোটাল কস্ট হচ্ছে আমাদের আসছে 8। আবার স্প্যানিং ট্রি টু যেটা আছে সেটা যদি আমরা নেই, তাহলে এখানে এসিএইচ হচ্ছে 3 আর বিসিএইচ হচ্ছে 4। তাহলে এইখানে টোটাল কস্ট যদি আমরা হিসাব করি, টোটাল কস্ট হচ্ছে আমাদের আসবে 7। সেম ভাবে আমরা যদি স্প্যানিং ট্রি থ্রি এর কথা বলি, এখানে আমরা টোটাল এজ যদি হিসাব করি, তাহলে এটার এজ এর কস্ট ছিল 5, এটা ছিল 4, তাহলে টোটাল কস্ট হচ্ছে আমাদের আসলে 9। এখন ডেফিনেটলি তার মানে একটা গ্রাফ থেকে অনেকগুলো স্প্যানিং ট্রি বানানো যায়, এবং সেই স্প্যানিং ট্রির জন্য কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আসলে কস্ট আসতে পারে। তাহলে এখন আমাদের কিন্তু টপিকটার নামই ছিল কি, যে মিনিমাম স্প্যানিং ট্রি, এটাই আমরা আলটিমেটলি পড়তেছি। তাহলে এই যে গ্রাফ থেকে তুমি যতগুলো স্প্যানিং ট্রি বানাইতে পারবা, তো এদের মধ্যে থেকে যেটা সব মিনিমাম হবে বা যে স্প্যানিং ট্রির কস্ট হচ্ছে মিনিমাম হবে, শুধুমাত্র সেই স্প্যানিং ট্রিটাকে আমরা নাম দিছি মিনিমাম স্প্যানিং ট্রি। তাহলে এই তিনটা ট্রির মধ্যে যেহেতু মাঝের যে ট্রিটা বা স্প্যানিং ট্রি টু টু যেটা ছিল, সেটা যেহেতু কস্ট সব থেকে মিনিমাম আসছে, দ্যাট মিনস আমার এই যে এমএস সেকেন্ড যে ট্রিটা আছে এটাই হচ্ছে আমার এমএসটি। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি। সো এটা হচ্ছে সোজা কথা বলতে গেলে মিনিমাম স্প্যানিং ট্রি বলতে কি বলে সেটার ব্যাপারটা। গ্রাফ থেকে আমরা একাধিক স্প্যানিং ট্রি পাই, এবং তাদের মধ্যে যেটার কস্ট মিনিমাম আসে সেটাকে মূলত আমরা মিনিমাম স্প্যানিং ট্রি বলি। তো এই গেল হচ্ছে আমাদের ইনিশিয়াল অবজারভেশন সেটার। এখন এখানের ব্যাপারটা হচ্ছে যে আম, আমরা আলটিমেটলি যেটা দেখলাম যে একটা গ্রাফের জন্য ডেফিনেটলি কি বলে একাধিক স্প্যানিং ট্রি আমরা বানাইতে পারি, দেন ওখান থেকে আমরা এমএসটি করতে পারি। বাট এখানে কিছু হচ্ছে প্রবলেম আছে। প্রবলেম মানে যেটা খুবই কম্পিটিশনাল, অনেক এক্সপেন্সিভ যদি আমরা আসলে এইভাবে কাজটা করতে চাই। কারণটা হচ্ছে যে একটা হচ্ছে ফর্মুলা আছে আর কি, ওটার প্রুফটা আমি দেখাবো না, জাস্ট আমি জানা রাখতেছি। সেটা হচ্ছে যে a complete graph of n vertices has n to the power n minus 2 spanning trees. সো এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা বলতে পারো থিওরাম, যেটা অ্যাকচুয়ালি খুবই পপুলার। সেটা হচ্ছে যে একটা কমপ্লিট গ্রাফ যদি দেওয়া থাকে যার মধ্যে হচ্ছে এন সংখ্যক হচ্ছে ভার্টিসেস আছে। তো আমি একটু এটাকে একটু শিওর মানে মানে বলি যে কমপ্লিট গ্রাফ কাকে বলে। কমপ্লিট গ্রাফ হচ্ছে যে এমন কোন একটা গ্রাফ, এমন কোন একটা গ্রাফ যে গ্রাফের সবগুলো ভার্টেক্স এর সাথে সবগুলো ভার্টেক্স কানেক্টেড, তাহলে ওই ধরনের গ্রাফকে আমরা কমপ্লিট গ্রাফ বলি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ভার্টেক্স আছে, তাহলে এখন এইখানে যদি আমি সবগুলো ভার্টেক্স এর সাথে সবাইকে কানেক্ট করে দিই, তাহলে এটা একটা কমপ্লিট গ্রাফ হইলো। আবার আমি ধরো চারটা ভার্টেক্স দিলাম, তাহলে এখানে কমপ্লিট গ্রাফ কেমন হবে? এখানে কমপ্লিট গ্রাফ হবে সবাই সবার সাথে যদি আমি কানেক্টেড করি, তাহলে এরা কানেক্টেড হইলো, আবার এই ভার্টেক্সটা এই ভার্টেক্সটা দেখো এখন
প্রত্যেকটা ভার্টেক্স বাকি সবার সাথে কানেক্টেড, তাহলে এটা হচ্ছে একটা কমপ্লিট গ্রাফ। আবার আমি যদি বলি 5 ভার্টেক্স এর একটা কমপ্লিট গ্রাফ, তাহলে এখানে আমাকে সবার সাথে সবাইকে কানেক্ট করে দিতে হবে। সো মোটামুটি এরকম আর কি। এখন এখানে সবাই সবার সাথে কানেক্টেড, তাহলে এটাকে আমরা একটা কমপ্লিট গ্রাফ বলতে পারি আর কি। সো আলটিমেটলি সবগুলো ভার্টেক্স সবার সাথে কানেক্টেড হলে ওই ধরনের আমরা গ্রাফকে কমপ্লিট গ্রাফ বলি। এখন থিওরেমটা হচ্ছে যে একটা কমপ্লিট গ্রাফ যদি থাকে এবং তার মধ্যে যদি এনটা ভার্টেক্স থাকে, এনটা ভার্টেক্স মানে এখানে হচ্ছে যেমন প্রথম গ্রাফটাতে ভার্টেক্স আছে 3টা, এটা একটা 3 ভার্টেক্স এর কমপ্লিট গ্রাফ। এটা একটা 4 ভার্টেক্স এর কমপ্লিট গ্রাফ। এটা হচ্ছে একটা 5টা ভার্টেক্স এর কমপ্লিট গ্রাফ। তাহলে যদি এরকম একটা কমপ্লিট গ্রাফ হয়, তাহলে ওটার জন্য n⁻n−2 এতগুলা স্প্যানিং ট্রি অ্যাকচুয়ালি বানানো যায়। দ্যাট মিনস আমরা যদি হচ্ছে এখন একটু হিসাব করি যে তাহলে এই যে গ্রাফটা উপরের যে গ্রাফটা ছিল, এই গ্রাফের জন্য কয়টা স্প্যানিং ট্রি হবে, আমাদের ফর্মুলা বলে n⁻n−2। দ্যাট মিনস 3⁻³ হিসাব করলে আমাদের কত আসতেছে, শুধু 3 আসতেছে। একটু আগে কিন্তু আমরা এই এক্সাম্পলটাই দেখলাম যে এই গ্রাফটাই কিন্তু আমরা ইউজ করছি। ওখান থেকে আমরা দেখছি যে এই গ্রাফ থেকে আসলে 3টা স্প্যানিং ট্রি বানানো গেছিল, কিন্তু ওই যে নাম দিচ্ছিলাম আমি ST1, ST2 আর ST3। এখন এখানে 3টা স্প্যানিং ট্রি খুব একটা বড় না, তাহলে দেখি এইখানে কয়টা হবে। এই গ্রাফে তাহলে 4⁻4−2, দ্যাট মিনস হচ্ছে 4 স্কোয়ার। তার মানে এই গ্রাফে কিন্তু দেখো 16টা স্প্যানিং ট্রি আসলে বানানো সম্ভব, যেটা ঠিক আছে, মানে মানে অ্যাচিভেবল। এই গ্রাফে তাহলে দেখো কয়টা হবে, এই গ্রাফে কিন্তু 5⁻5−2, দ্যাট মিনস হচ্ছে 5³ আর 5³ মানে কিন্তু হচ্ছে 125। তার মানে একদম এই যে গ্রাফটা, যে গ্রাফে মাত্র 5টা ভার্টেক্স আছে, এই গ্রাফে কিন্তু খেয়াল করে দেখো 125টা স্প্যানিং ট্রি বা 125টি এতগুলো স্প্যানিং ট্রি আসলে বানানো সম্ভব। তার মানে তুমি বুঝতে পারতেছো, যখন তুমি ভার্টেক্স বাড়ায় দাও একটা কমপ্লিট গ্রাফে, ওখানে কিন্তু স্প্যানিং ট্রির সংখ্যা আসলে অনেক পরিমাণ হচ্ছে বেড়ে যায়। এখন তুমি চিন্তা করো যে আমরা একটু আগে যে কথাটা বললাম যে আমরা একটা গ্রাফ থেকে সব স্প্যানিং ট্রি বানাবো, তারপর সেই স্প্যানিং ট্রি গুলোর মধ্যে যেটার কস্ট মিনিমাম সেইটাকে আমরা পিক করব, তাহলে কিন্তু দেখো সলিউশনটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে বা কম্পিটিশনে অনেক বেশি কস্ট বাড়বে। কারণ তুমি এতগুলো ফার্স্টে স্প্যানিং ট্রি বানাবা, বানানোর পর হচ্ছে তাদের কস্ট কম্পিউট করবা, দেন সেই কস্ট গুলোর মধ্যে থেকে মিনিমাম নিবা, লাইক এটা কোনোভাবে একটা ভালো সলিউশন হইতে পারে না। আর এটা তো মাত্র 5টা ভার্টেক্স দ্বারা একটা গ্রাফ বানাইছে আমি, তার মানে যখন 10টা ভার্টেক্স এর একটা কমপ্লিট গ্রাফ হবে, সেখানে 10⁸ মানে মিলিয়ন ছাড়া যাবে এতগুলো স্প্যানিং ট্রি আসলে হওয়া সম্ভব। তো এটা হচ্ছে আর কি আমাদের এই যে নর্মাল ব্রুট ফোর্স মেথডের সমস্যা, যে আমরা আসলে এইভাবে অ্যাকচুয়ালি স্প্যানিং ট্রি মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে চাই না। তো আমরা আসলে বেটার কোনো মেথড বা বেটার কোনো অ্যালগোরিদম হচ্ছে শিখতে চাই, যে কোনো আসলে অ্যালগোরিদম আছে কিনা এই মিনিমাম স্প্যানিং ট্রিটাকে ফাস্ট ক্যাপচার করার জন্য বা ফাস্ট বের করার জন্য। সো হ্যাঁ, এটার জন্য ডেফিনেটলি আমাদের অ্যালগোরিদম আছে। সো খুব দুইটা পপুলার অ্যালগোরিদম আছে, এবং এটা তোমার লাইফে অনেক জায়গায় কাজেও লাগবে। ইভেন যখন তুমি ফিউচারে হয়তো কোন এক জায়গায় হয়তো জবের ইন্টারভিউ দিবা কম্পিউটার সায়েন্স রিলেটেড, তুমি দেখবা যে এই কোশ্চেন গুলো হচ্ছে করবে যে মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে পপুলার কি অ্যালগোরিদমটা আছে আর কি, বা কোন অ্যালগোরিদমের মাধ্যমে বের করা যায়। তো দুইটা পপুলার অ্যালগোরিদম আছে, একটা হচ্ছে ক্রুস্কাল অ্যালগোরিদম বলা হয়, আর একটা হচ্ছে প্রিমস অ্যালগোরিদম বলা হয়। সো ক্রুস্কাল আর হচ্ছে প্রিম, এন্ড এই দুইটা অ্যালগোরিদমই আলটিমেটলি গ্রাফ থেকে মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে পারে এবং অনেক ফাস্টার ওয়েতে হচ্ছে বের করতে পারে, কিন্তু তাদের মেথোডোলজি হচ্ছে ডিফারেন্ট। তো তারা দুইটা ডিফারেন্ট মেথড অ্যাপ্লাই করে বা দুইটা ডিফারেন্ট ওয়েতে যায়, বাট আলটিমেট গোল তাদের মিনিমাম স্প্যানিং ট্রিটাকে বের করা, বা ফাইনালি তারা আসলে এমএসটিটাকে অ্যাকচুয়ালি বের করে। তো আমরা হচ্ছে একটা একটা করে দেখবো। ফার্স্টে আমরা ক্রুস্কাল অ্যালগোরিদমটা দেখবো, দেন আমরা হচ্ছে প্রিম অ্যালগোরিদমটা দেখবো, যে এবং তাদের মধ্যে কি কি কম্পারিজন করা যায় সেই ব্যাপারগুলো হচ্ছে ফাইনালি আমরা দেখবো আর কি। সো ইনিশিয়ালি তাহলে আমরা হচ্ছে ক্রুস্কাল অ্যালগোরিদম থেকে শুরু করি, যে ক্রুস্কালটা হচ্ছে কিভাবে কাজ করবে একটা গ্রাফ থেকে মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে বানানোর জন্য। ওকে। সো ক্রুস্কাল অ্যালগোরিদম যেটা করে, সে হচ্ছে খুবই ছোট, মানে এগুলোর স্টেপ গুলো একদমই সহজ, মানে জাস্ট 2-3 লাইনের স্টেপ, মানে সিমুলেশন গুলো অনেক সহজ, বাট জিনিসটার ওয়েট অনেক বেশি, মানে ইম্পর্টেন্স আসলে অনেক বেশি। সো ক্রুস্কাল অ্যালগরিদম যেটা করে সেটা হচ্ছে ফার্স্টে গ্রাফের সবগুলো এজ কে সর্ট করে দেয়। এটা হচ্ছে তার প্রথম স্টেপ, যে গ্রাফের যতগুলো এজ আছে সেগুলাকে হচ্ছে সর্ট করে ফেলবে, এবং বলতে পারে অ্যাসেন্ডিং অর্ডারে সে সর্ট করে, লাইক ছোট থেকে বড় ওই অর্ডারে আর কি। সো সে প্রথমে যেটা করে গ্রাফের এজ গুলাকে হচ্ছে সর্ট করে ফেলবে অ্যাসেন্ডিং অর্ডারে। সেকেন্ড স্টেপে সে যেটা করবে, এবার সে একটা লুপ চালাবে আর কি, এবং লুপটা হচ্ছে n-1 টাইমস চলবে।
সো ডু n মাইনাস ওয়ান টাইমস। n মাইনাস ওয়ান টাইমস কেন চলবে? বিকজ আসলে n মাইনাস, হ্যাঁ বলা যায় n মাইনাস ওয়ান টাইমস চলবে, বিকজ আমাদের এখানে এজও আসলে n মাইনাস ওয়ানটা আছে। সো আমাদের যে এজটা, এজ কিন্তু আমরা n মাইনাস ওয়ানটা হচ্ছে আসলে পিক করব। সো ওই কারণে আলটিমেটলি মানে আমাদের যেহেতু ট্রিটা হবে, ট্রিতে যেটা হচ্ছে n মাইনাস ওয়ানটা এজ থাকে, সে কারণে এক্স্যাক্টলি আসলে n মাইনাস ওয়ান থেকে বেশিও চলতে পারে, বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে n মাইনাস। এরপর আমাদের হচ্ছে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে টেক দ্য মিনিমাম এজ ইনটু দ্য ইন দ্য স্প্যানিং ট্রি, বা ইন দা মিনিমাম স্প্যানিং ট্রি। সো আমরা হচ্ছে এই যে একদম স্টেপ নাম্বার ওয়ানে যে এজ গুলাকে সর্ট করছিলাম অ্যাসেন্ডিং অর্ডারে, তো ওই সর্টেড এজ গুলা থেকে হচ্ছে যে এজটা মিনিমাম আছে শুধুমাত্র সেই এজটাকে হচ্ছে আমরা আমাদের মিনিমাম স্প্যানিং ট্রির মধ্যে প্রবেশ করাবো, বা ওইটাকে মিনিমাম স্প্যানিং ট্রির মধ্যে হচ্ছে অ্যাড করবো। আর আরেকটা জিনিস আমাদের ছোট খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি কিন্তু একটা কথা বলে রাখছিলাম যে আমাদের স্প্যানিং ট্রির একটা বৈশিষ্ট্য বা ট্রিরই হচ্ছে একটা প্রপার্টি, ট্রির মধ্যে কোনো অবস্থাতেই কোনো সাইকেল থাকা যাবে না। সো এমন হইতে পারে যে আমরা যখন এজ গুলো অ্যাড করতেছি তখন হয়তো একটা সাইকেল অফার করতে পারে, তো আমাদের হচ্ছে এটাও খেয়াল রাখতে হবে যাতে কোনো সাইকেল আসলে আমাদের না চলে আসে। সো সেই ব্যাপারটা। তো আমরা হচ্ছে তাহলে এখানে যেটা করব যে যদি আমাদের কোনো সাইকেল অফার করে এই অ্যাড করার সময়, এজ গুলো অ্যাড করার সময়, তাহলে হচ্ছে আমরা নেক্সট যে মিনিমামটা আছে, নেক্সট মিনিমামটাকে হচ্ছে আসলে পিক করবো। সো এটা হচ্ছে তাহলে আমাদের ক্রুস্কাল অ্যালগরিদম, একদম ক্রুস্কাল অ্যালগরিদমে ছোট এবং সিম্পল একটা সুডোকোড, এটাকে আমরা আসলে বলতে পারি আর কি। আচ্ছা, সো এটা আর কি। আচ্ছা, এন মাইনাস ওয়ান টাইম, ওয়ান টাইমস যেটা, সেটাকে হচ্ছে আমরা এখানে না দিয়ে এটাকে আমরা এখানে বলি ইফ এন মাইনাস ওয়ান এজেস আর টেকেন দেন ব্রেক দ্য লুপ। কারণ এন মাইনাস ওয়ান টাইমস এর থেকে যেহেতু বেশি চলতে পারে, সে কারণে এটা আমরা বলতেছি নিচে। এভাবে করলে একটু বেটার হবে। সো এটা হচ্ছে তাহলে আমাদের ক্রুসকাল অ্যালগরিদমের কাজটা। তাহলে প্রথমে হচ্ছে এজ সর্ট করব, দেন একটা লুপ চালাবো, লুপের মধ্যে হচ্ছে এই স্টেপ গুলো হচ্ছে আমরা মূলত পারফর্ম করব। আচ্ছা, তাহলে আমরা একটা গ্রাফ নেই এবং এই গ্রাফের উপর দেখি যে ক্রুসকাল অ্যালগরিদমটা কিভাবে হচ্ছে মিনিমাম স্প্যানিং থেকে বের করতে পারে আর কি। তাহলে হচ্ছে আমরা এখানে একটা গ্রাফ তাহলে ড্র করে ফেলি, যে গ্রাফের উপর আমরা মিনিমাম স্প্যানিংটি হচ্ছে চালাবো। তাহলে আমি একটা গ্রাফ আগে নিই। ধরো হচ্ছে এটা ভার্টেক্স, সো এটা হচ্ছে এ টু বি, এবং এই এজের কস্ট হচ্ছে 8। এটা হচ্ছে এ টু সি, এটা হচ্ছে বি টু সি। এজ এর কস্ট 8, এজ এর কস্ট হচ্ছে আমার 2। দেন ধরো হচ্ছে সি টু, এটাকে ধরো নাম দিলাম ডি। এজ এর কস্ট হচ্ছে নিলাম ধরো 6। ডি টু হচ্ছে ই, এজ এর কস্ট না দিলাম 5। সি টু ই, এজ এর কস্ট হচ্ছে 4। সি টু এফ এর কস্ট হচ্ছে 3। আবার ই টু এফ এর কস্ট হচ্ছে 2। তাহলে আমরা হচ্ছে একটা মোটামুটি একটা গ্রাফ প্লট করলাম, এবং আমরা আসলে এখন যেটা চাচ্ছি যে এই গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি আমরা বের করব ইউজিং দ্য ক্রুস্কাল অ্যালগরিদম। সো এটা হচ্ছে আমাদের টাস্ক। এটাকে আমরা একটু সেভ করে রাখতে পারি, কারণ যেহেতু গ্রাফ, এটা আমরা একটু পরে কাজেও লাগতে পারে। সো এই গ্রাফের উপর মূলত হচ্ছে আমরা আমাদের ক্রুস্কাল অ্যালগরিদম সিমুলেশনটা চালাবো আর কি। ওকে, তাহলে আমরা আমাদের স্টেপ ফলো করি। তো প্রথম স্টেপে হচ্ছে আমাদের কি যে গ্রাফের এজ গুলোকে সর্ট করতে হবে ছোট থেকে বড় অনুযায়ী। তাহলে আমরা এটাকে সর্ট করে ফেলি। সর্ট করে আমরা এই পেইন্টের এখানেই লিখে রাখি আর কি। তাহলে একদম মিনিমাম এজ যদি আমরা নিই, এখানে দেখো মিনিমাম দুইটা এজ আছে। একটা হচ্ছে ইএফ যার কস্ট 2, আর একটা হচ্ছে বিসি যার কস্ট 2। সো দুইটা যদি একাধিক থাকে, এক্ষেত্রে তুমি র্যান্ডমলি যে কোনো একটাকে পিক করতে পারো। অ্যালগোরিদম মানে ক্রুস্কাল অ্যালগোরিদম যখন চালায়, সেও র্যান্ডমলি আসলে পিক করা লাগে, এটার কোনো হার্ড এন্ড ফাস্ট কোনো রুল নাই যে এটাই পিক করতে হবে। সো তুমি র্যান্ডমলি যেটা ইচ্ছে নিতে পারবা। ওকে, সো আমরা ধরো হচ্ছে আহ মিনিমাম নিলাম বিসি থেকে ফার্স্টে। তারপরে হচ্ছে মিনিমাম যেটা আছে আর কি, সেটা হচ্ছে আমাদের ইএফ। তাহলে ইএফটাকে নিলাম, এটার কষ্ট হচ্ছে 2। তাহলে এই 2 শেষ হয়ে যাওয়ার পর মিনিমাম হচ্ছে সিএফ, যেটার কস্ট হচ্ছে 3, সেটাকে আমরা পিক করলাম। তারপর মিনিমাম হচ্ছে 4, এটার কস্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের ইসি বা সিই। 4 এর পর হচ্ছে আমাদের আছে 5, যেটা হচ্ছে ডি। তারপরে মিনিমাম হচ্ছে 6, যেটা হচ্ছে সিডি।
আর এরপর হচ্ছে এইটা আছে দুইটা, একটা হচ্ছে আমাদের এসি, আর একটা হচ্ছে আমাদের এবি। তো এদের মধ্যে র্যান্ডমলি একটা পিক করলেই হবে। আগে আমরা ধরো এসিটাকে পিক করলাম, ওর কস্ট হচ্ছে এসি 8, আর একটা আছে এবি, তার কস্ট হচ্ছে 8। তো এই হচ্ছে আমাদের গ্রাফের যে এজ গুলা দরকার ছিল, সেই এজ গুলো আর কি, বা এটাকে আমরা প্রথমে সর্ট করলাম আর কি। এখন হচ্ছে আমাদের লুপ চলবে, এবং লুপটা কতখানি চলবে এটা আমরা আপাতত বলতেছি না, এটা ব্রেক কখন করবে সেই কন্ডিশনটা আমরা এখানে বলে দিচ্ছি আর কি। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে এখন এই এজ গুলো থেকে মিনিমাম যে এজটা হবে সেই মিনিমাম এজটাকে হচ্ছে আমরা আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি এর মধ্যে হচ্ছে নিব। তো আমাদের হচ্ছে এখন একটা এটা হচ্ছে আমাদের মেইন গ্রাফ ছিল, আর আমরা আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি যেটা সেটাকে হচ্ছে পাশে এই জায়গাটায় হচ্ছে কনস্ট্রাক্ট করতেছি আর কি, আমাদের এজ গুলো থেকে নিয়ে নিই। তাহলে আমাদের এমএসটির জন্য যেটা আমাদের রুল, যে আমরা আমাদের মিনিমাম এজটাকে এমএসটি তে নিব। সো আমাদের ফার্স্টে মিনিমাম এজ আমরা হিসাব করি, একদম মিনিমাম এজ যেটা সেটা ছিল বিসি। তাহলে আমরা বিসিটাকে হচ্ছে আগে পিক করলাম। তাহলে বিসি যে এজটা সেটাকে আমরা হচ্ছে আমাদের মিনিমাম এজ এর মধ্যে নিলাম, বা এমএসটির মধ্যে হচ্ছে নিলাম। গেল। এরপর আমাদের কাজ কি ছিল, আমাদের দেখতে হবে যে মিনিমামটাকে নেওয়ার পর যাতে কোনো হচ্ছে সাইকেল অকার হচ্ছে না করে, বা যদি সাইকেল যদি অকার করে তাহলে ওইটাকে আমরা এক্সক্লুড করবো। বাট আমাদের এখানে কোনো সাইকেল এখন অকার করেনি, লাইক আমরা মাত্রই শুরু করলাম আসলে। সো সাইকেল আসলে অকার করার প্রশ্ন আসেই না। আর আমাদের দেখতে হবে যে আমাদের n-1টা এজ কি পিক হয়ে গেছে কিনা বা টেকেন হয়ে গেছে কিনা, তাহলে আমরা আর কাজ করবো না, লুপ ভেঙে দিব আর কি। তো n-1 মানে n মানে হচ্ছে গ্রাফে কয়টা ভার্টেক্স আছে। So আমরা যদি দেখি যে আমাদের গ্রাফে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সো আমাদের টোটাল ছয়টা ভার্টেক্স আছে। তার মানে আমাদের n-1 টাইমস বা 6-1 হিসাব করলে কত, 5। তার মানে আমাকে টোটাল 5টা এজ হচ্ছে নিতে হবে। যখন আমাদের গ্রাফে 5টা এজ হয়ে যাবে তখন আমরা আসলে মিনিমাম স্প্যানিংটি বানাবো না। সো 5টা এজ পর্যন্ত আমরা আসলে এই ওখান থেকে মিনিমামটা পিক করতে থাকবো আর কি। তাহলে এখন আর আমাদের শুরু করে দেখা দরকার নেই, আমরা জাস্ট এটা দেখে দেখে শুরু করবো। তো এরপরে মিনিমাম হচ্ছে ইএফ, তাহলে ইএফটাকে আমরা পিক করি। এটাও হচ্ছে 2 ছিল। তাহলে ই এখানে ছিল, এফ এখানে ছিল, ইএফটাকে পিক করলাম, তার কষ্ট হচ্ছে 2। তারপর মিনিমাম ছিল সিএফ, তার কষ্ট হচ্ছে 3। তাহলে হ্যাঁ, সিএফটাকে নেই। সিএফ এইখানে সি ছিল, এখানে এফ ছিল, সিএফটাকে পিক করলাম, তার কষ্ট হচ্ছে 3। তারপর হচ্ছে আমাদের এজ হচ্ছে ইসি, যার কষ্ট হচ্ছে 4। তাহলে চলো এটাকে পিক করি। এইখানে দেখো, এখন এই যে তুমি ইসিটাকে পিক করতে যাবা, আমি যদি এখন ইসিটাকে পিক করি তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, এই যে এখানে একটা ছোট্ট একটা সাইকেল হয়ে গেল আর কি, ইএফসি দেখো একটা সাইকেল হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমি এখানে বললাম যে আহ আমাদের যদি হচ্ছে সাইকেল অকার করে, ইন দ্যাট কেস হচ্ছে আমরা ওই মিনিমাম যেটা সেটাকে হচ্ছে আসলে পিক করবো না, আমাদের তখন নেক্সট মিনিমামটা দিতে হবে। কারণটা কি, ওই একই কথা, যে আমাদের ট্রির মধ্যে কোনো সাইকেল থাকা যাবে না। সো এমন যদি কোনো এজ থাকে যার জন্য অ্যাকচুয়ালি সাইকেল অকার করে, ইন দ্যাট কেস ওই এজটাকে আমরা আমাদের মিনিমাম স্প্যানিং ট্রির মধ্যে ইনক্লুড করবো না, ওটাকে এক্সক্লুড করে নেক্সট কোন মিনিমামটা আছে সেই এজটাকে আমাদের এমএসসির মধ্যে প্রবেশ করাবো। দ্যাট মিনস আমাদের এজটাকে হচ্ছে এখন এখান থেকে বাদ দিয়ে দিতে হবে আর কি। সো এটা হচ্ছে আর কি আমাদের ব্যাপারটা। তাহলে আমরা ইসিটাকে অ্যাকচুয়ালি আমরা কখনোই এমএসসির মধ্যে দিচ্ছি না, বিকজ ইসির জন্য আমাদের সাইকেল অফার করতেছে, দ্যাটস ওয়াই। আচ্ছা, তাহলে ইসিটা গেল। তাহলে তার পরের মিনিমামটাতে যাই। পরের মিনিমাম যেটা সেটা হচ্ছে 5, বা যার এজটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিই। তাহলে আমাদের ডিটা হচ্ছে এখানে আছে, আর যেটা এখানে আছে, এবং তাদের কস্ট হচ্ছে 5। তো সেটাকে আমরা হচ্ছে দিলাম। তারপরের মিনিমামটা হিসাব করলে আমাদের আসবে সিডি, যে হচ্ছে 6। এখানেও কিন্তু খেয়াল করে একই কথা, এই যে সিডিটাকে আমরা যদি নিই, আবারও দেখো আমাদের গ্রাফে হচ্ছে বা আমাদের ট্রির মধ্যে একটা সাইকেল চলে আসে। দ্যাট মিনস আমরা সিডিটাকেও পিক করবো না, কেমিস্ট্রির মধ্যে সিডিটাকে আমরা এক্সক্লুড করে দিব। সো আমরা এক্সক্লুড করলাম। তারপরে মিনিমামটাকে নিব, পরে মিনিমাম আছে আমাদের 8, যে হচ্ছে এসি। তাহলে আমরা এখান থেকে এসি বা 8 ওটাকে আমরা পিক করলাম। এবং তুমি খেয়াল করে দেখো, আমাদের টার্গেট ছিল কিন্তু যে 5টা এজ হচ্ছে পিক করা, কারণ আমাদের গ্রাফের ভার্টেক্স ছিল 6টা। এবং অলরেডি দেখো 5টা এজ কিন্তু আমাদের পিক হয়ে গেছে, ডিই, ইএফ, সিএফ, বিসি এবং হচ্ছে এসি। তার মানে এখন হচ্ছে আমাদের পরে যদি আরো যত এজই পড়ে থাকুক না কেন, এর পরের এজ গুলো হচ্ছে আমাদের নেওয়া লাগতেছে না বা আমাদের প্রয়োজন নেই। সো এই হচ্ছে আমাদের গ্রাফের, আমাদের যে পার্টিকুলার এই যে গ্রাফটা দেওয়া ছিল সেই গ্রাফের একটা মিনিমাম স্প্যানিং ট্রি আমরা হচ্ছে এখান থেকে বানায় ফেললাম। So এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সারটা মিনিমাম স্প্যানিং ট্রির জন্য। এবং আমরা যদি এটা কস্ট কম্পিউট করি, যে আমাদের এই এটাকে আমরা বলি হচ্ছে এমএসটি কস্ট বা আমাদের মিনিমাম স্প্যানিং ট্রির কস্ট, তাহলে হচ্ছে এর এজ গুলা অ্যাড করে দিলে তার কস্টটাকে মূলত আমরা পাই। সো এজ অ্যাড করলে আমাদের আসতেছে 8 + 2 10,
10 + 3 13 +2 15 +5 তো 20, তো টোটাল হচ্ছে এগুলো যোগ করে দিলে আমাদের এমএসসি কস্ট হচ্ছে আসলে 20। এবং তুমি যতভাবে এখন ট্রাই করে দেখো না কেন, এই যে আমাদের যে গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফের জন্য কখনোই তুমি 20-র কমে কোনো মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে পারবে না। লাইক তুমি যতভাবে ব্রেনস্টর্ম করে চেষ্টা করো না কেন, কখনোই আসলে এটা সম্ভব হবে না। কারণ এটাই হচ্ছে আমাদের সব থেকে ইফিশিয়েন্ট মেথড বা ইফিশিয়েন্ট ওয়েতে হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি যেটা, সেটাকে আলটিমেটলি হচ্ছে বের করা। তো এই কাজটা মূলত আমরা এখানে আসলে করলাম। সো এটা হচ্ছে আমাদের ক্রুস্কাল অ্যালগরিদম, যেটা অনেক সুন্দর এবং অনেক ইন্টারেস্টিং এবং খুবই সিম্পল মেথড আসলে এটা করা হয়। এবং এটা অনেক আগের একটা অ্যালগরিদম, এটা খুব সম্ভবত 1865-এ হচ্ছে অ্যালগরিদমটা দেওয়া হয়েছিল, আমার মনে নাই, একবার পড়ছিলাম আর কি। তো এটা অনেক আগের একটা অ্যালগরিদম, বাট খুবই আসলে ডাইনামিক একটা চেঞ্জ হয়েছে আর কি, বিকজ এটা আসলে হয়তো তখনকার সময়ের জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। তো এটা আমরা সেভ করে রাখি, যেহেতু এখানে আমাদের পুরো একটা সিমুলেশন দেখানো হয়েছে যে কিভাবে আমরা ক্রুস্কাল অ্যালগরিদমের মাধ্যমে মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে পারি আর কি। সো ওকে, এটা তো গ্রাফ ছিল, এবং গ্রাফের পরে হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্রুস্কাল অ্যালগরিদমটার সিমুলেশন। আচ্ছা, এখন হচ্ছে ব্যাপার থাকে যেটা, সেটা হচ্ছে যে আমরা এখানে যে সিমুলেশনটা দেখলাম, এটা তো অ্যাজ এ হিউম্যান বিং আমরা আসলে চোখে দেখা যাচ্ছে করছি আর কি। তো আরেকটা মেথড আছে, সেটাকে বলা হয় ডিসজয়েন্ট সেট ইউনিয়ন। তো ডিসজয়েন্ট সেট ইউনিয়নের মাধ্যমেও এই ক্রুস্কাল অ্যালগরিদমের হচ্ছে কাজটাকে আসলে করা যাবে। মানে কিছু সেটের হচ্ছে আমরা ইউনিয়ন করব, তো সেটের কিছু ইউনিয়নের মাধ্যমে আমরা আসলে এই কাজটা করতে পারি। যেমন এখানে আমরা দেখলাম যে মাঝে মাঝে সাইকেল কিন্তু অকার করছে। তা আমরা এখন হিউম্যান বিং হিসেবে চোখের দেখায় বুঝতেছি আছে এখানে একটা সাইকেল আছে বা একটা সাইকেল নাই, বাট একটা সেটের মাধ্যমে আসলে এটা করা যায়, যেখানে আসলে আমাদের চোখের হেল্প লাগবে না। আমরা ম্যাথমেটিক্যাল সেটের কিছু হেল্প নিয়ে, আমরা ছোটবেলায় যেগুলো শিখতাম সেটের ইউনিয়ন করা যায়, ওই টাইপের কিছু হেল্প নিয়ে আমরা আসলে এই কাজটা করতে পারি। তাহলে ওই কাজটা কেমন হবে সেটাই যদি আমরা একটু বলি, সেটা হবে এরকম। তো আমরা হচ্ছে নতুন আর একটা পেজ নেই, এবং আমরা ধরো সেম গ্রাফটার জন্য করি, তো আমরা এই গ্রাফটার জন্য হচ্ছে করব। তো ডিসজয়েন্ট সেট ইউনিয়ন, এই ডিসজয়েন্ট সেট ইউনিয়নের মেথডটা হবে এমন যে সে প্রথমে যেটা করে, সবগুলো ভার্টেক্স কে একটা আলাদা আলাদা সেটের মধ্যে রাখে। তো আমাদের এখানে ভার্টেক্স ছিল টোটাল 6টা, এ থেকে শুরু করে এফ পর্যন্ত। তাহলে আমরা এখানে 6টা আলাদা আলাদা সেট নিব, এবং সেটার নাম ধরে দিলাম S1। S1 সেটে ধরো শুধু একটা ভার্টেক্স থাকবে এ। দেন ধরো সেট নিলাম S2, সেখানে শুধু ধরো বি ভার্টেক্স থাকবে। S3-র মধ্যে ধরো থাকবে শুধু সি ভার্টেক্স। S4-এর মধ্যে থাকবে শুধু ডি ভার্টেক্স। S5-এর মধ্যে হচ্ছে ই ভার্টেক্সটা। আর S6 যেটা, সেটার মধ্যে থাকবে হচ্ছে এফ ভার্টেক্স। তো আমাদের হচ্ছে সবগুলো ভার্টেক্স প্রথমে ডিসজয়েন্ট থাকবে আর কি। ডিসজয়েন্ট মানে প্রত্যেকটা ভার্টেক্স হচ্ছে আলাদা আলাদা সেটে থাকবে, তাদের কারোর সাথে কারো হচ্ছে কোনো রিলেশনশিপ থাকবে না, বা সবাই ডিফারেন্ট থাকবে আর কি। এরপরে কাজ কি, আমরা জাস্ট এই কুস্কেলের আইডিয়াটা ফলো করতে থাকবো, মানে তাদেরকে সর্ট করব, সর্ট করে মিনিমাম নিতে থাকবো আর কি। তো আমাদের যদি মনে থাকে, সবার আগে মিনিমাম যে এজটা নিয়েছিলাম সেটা ছিল বিসি এজটাকে। তো আমরা হচ্ছে সবার আগে বিসি যে এজটা, সেই এজটাকে হচ্ছে আমরা এখান থেকে পিক করছিলাম। তো আমরা এখন এই যে বি আর সি এজটাকে যখন আমরা পিক করবো, বা আমরা এখানে একটা গ্রাফও প্লট করে ফেলি, তাহলে আমাদের হয়তো সুবিধাও হবে। যে এখানে আমরা ওই আগের কাজটাই করতেছি, কেমিস্ট্রিটাকে আমরা বানাচ্ছি আর কি। তো আমরা সবার আগে হচ্ছে বিসি যে এজটা, সেই এজটাকে নিছিলাম। সো বিসি এজটা আমাদের এমন ছিল। তো এই এজটাকে যখন আমরা আসলে পিক করবো, সাথে সাথে যেটা করব, আমরা একটা নতুন সেট বানাবো, এবং নতুন সেটের নাম দিলাম ধর S7। এবং আমরা যদি S6 পর্যন্ত করছি, এর পরেরটাই যাচ্ছে S7 এ। এখন এই বি এজ, এই যে বি ভার্টেক্সটা যে সেটে ছিল, ওই সেটটাকে আমরা নিব। তো আমরা দেখতে পাচ্ছি বি ভার্টেক্সটা S2 সেটে ছিল, তাহলে S2 সেটকে আমরা নিলাম। আর সি ভার্টেক্সটা যে সেটে ছিল, সেই সেটটাকে নিব। সি ভার্টেক্সটা ছিল হচ্ছে S3 সেটে, তাকে আমরা নিলাম। এবং যেহেতু এখন দেখো, আগের স্টেপ পর্যন্ত বিআরসি আলাদা ছিল, বাট এখন কিন্তু বিআরসি কানেক্টেড হয়েছে। দ্যাট মিনস যখন বি দুইটা সেট কানেক্টেড হবে বা দুইটা ভার্টেক্স কানেক্ট হবে, তখন ওই সেট দুইটাকে আমরা হচ্ছে ইউনিয়ন করে দিব আর কি, বা ওই দুইটা সেটের ভ্যালু গুলোকে একসাথে করে দিব। এখন S2 সেটে এলিমেন্ট ছিল বি, আর S3 সেটে এলিমেন্ট ছিল সি, তাদেরকে ইউনিয়ন করে দিলে দ্যাট মিনস বি আর সি এখন একটা সিঙ্গেল সেট হয়ে যাবে। এবং এই সিঙ্গেল সেটের নাম দিছি হচ্ছে আমরা S7। সো এভাবে নতুন একটা সেট আমরা আলটিমেটলি বানাবো। সো আমাদের টার্গেট হবে, যখন কোনো একটা এজ কে আমরা কমপ্লিট করব, তখন আমরা নতুন একটা সেটকে কনস্ট্রাক্ট করব। এবং সাথে সাথে যেটা করব, আগের যে সেটটা ব্যবহার হয়েছে, যেমন এখানে S2 ব্যবহার হয়েছে আর S3 ব্যবহার হয়েছে, এই দুইটাকে আমরা আমাদের ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দিব। সো ইন ফিউচারে আমরা কখনো আর S2 এবং S3 কে হচ্ছে ব্যবহার করবো না। সো এটা হচ্ছে আমাদের প্রতিবার টাস্ক হবে।
এখন এরপর বিসির পর হচ্ছে আমরা যদি মনে করি এরপর হচ্ছে আমরা ইএফ টাকে যোগ করছিলাম, এই যে ফার্স্টে বিসি নিছিলাম দেন আমরা ইএফ, তাহলে আমরা ইএফ টাকে হচ্ছে নিই। সো আমরা হচ্ছে ইএফ টাকে যদি নিই, ইএফ টা হচ্ছে মোটামুটি এরকম একটা জায়গায় ছিল, ই এবং হচ্ছে এফ। তাহলে এখন আমরা যদি খেয়াল করি, ই হচ্ছে S5 এর মধ্যে আছে, সি হচ্ছে S5, আর এফ আছে S6 এ। তাহলে S5 এবং S6 এই দুইটাকে আমরা ইউনিয়ন করব, নাম দিলাম ধরো হচ্ছে S8। তো S5 এ ছিল ই ভার্টেক্সটা, আর S6 এ ছিল এফ ভার্টেক্সটা। সো এই দুইটা হচ্ছে আমাদের ইউনিয়ন হলো, এবং এই দুইটাকে আমরা ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দিলাম আর কি। তারপরে আমরা যাই, এরপরে কোন ভার্টেক্সটা আছে, কোন এজটা অ্যাড হয়। তো এরপর হচ্ছে আমাদের অ্যাড হয়েছিল এই যে 3 যেটা ছিল সিএফ টা। তাহলে আমরা আমাদের ক্যালকুলেশন এখন সিএফ টাকে অ্যাড করি। সো সি থেকে এফ, এজটাকে আমরা অ্যাড করলাম, যার কস ছিল 3, এটা ছিল 2। এখন যেহেতু সি আর এফ অ্যাড হয়েছে, সো আমরা এখন দেখবো যে সি কোথায় আছে আর এফ কোথায় আছে। এখন সি কিন্তু ইনিশিয়ালি ছিল S3 তে, বাট আমি কিন্তু বলে দিছি যে সেটটা একবার ব্যবহার করবো, ওই সেটটা আমাদের ক্যালকুলেশন থেকে বাদ। দ্যাট মিনস সি কিন্তু এখন আর S3 তে নাই। সি ভার্টেক্সটা, এই যে দেখো সি ভার্টেক্সটা কিন্তু এখন আমাদের S7 সেটের মধ্যে হচ্ছে আছে, কারণ সিটা কিন্তু তার নতুন একটা ডেস্টিনেশন পেয়ে গেছে। সে এখন S3 এলিমেন্ট না, বরং সে S7 এর এলিমেন্ট। তাহলে সি হচ্ছে S7 এর এলিমেন্ট। আর এফ, যেটা এফ কোথায় আছে, এফটা কিন্তু দেখো এফ ও হচ্ছে আবার S8 এর এলিমেন্ট। তাহলে এখন S7 এর এলিমেন্ট আর S8 এর এলিমেন্টকে আমাকে ইউনিয়ন করতে হবে, এবং নতুন একটা নাম দিচ্ছে এটাকে, ধরো S9 বা সেট 9। সো এই দুইটা এলিমেন্টকে একসাথে করলে এখন আমাদের কি আসতেছে, আমাদের আসতেছে হচ্ছে বি, সি, ই এন্ড এফ। তো এই সেট গুলো ইউনিয়ন করলে আমার সেটের এলিমেন্ট গুলো একসাথে হয়ে গেল, বা আমরা এই সেট গুলোকে হচ্ছে পেয়ে গেলাম। আচ্ছা, তারপরের স্টেপে আমরা যাই। আর আমাদের ডিলিট করে দিতে হবে, যেহেতু আমরা S7 আর S8 কে নিয়েছি, দ্যাট মিনস আমাদের ক্যালকুলেশন থেকে ফার্দার আমাদের S7 বাদ, এবং আমাদের ক্যালকুলেশন থেকে S8 বাদ। So এখন আর S7 S8 বলতে কোনো কিছু এক্সিস্ট করে না। আমাদের শুধু S1 আছে, S4 আছে এন্ড S9 আছে। আর বাকি যারা ব্যবহার হয়েছে তারা বাদ হয়ে গেল আর কি ক্যালকুলেশন থেকে। এরপরে যদি আমরা নেই, এরপরে হচ্ছে আমাদের ছিল ইসি। এই যে দেখো আমাদের ইসিটা যখন আসে তখন ইসিটা একটা সার্কেল, মানে সাইকেল ক্রিয়েট করছে আর কি। তো আমরা কিন্তু ছবিতে বুঝতেছিলাম যে আচ্ছা হ্যাঁ ইসি এখানে একটা সাইকেল ক্রিয়েট করছে, বাট আমরা সেট থেকে কিভাবে বুঝতে পারি দেখো। আমরা এখন ইসি যখন অ্যাড করতে যাব, ইটা দেখো কোথায় আছে, ইটা কিন্তু ই যেটা, ইটা হচ্ছে S9 সেটে আছে, এবং আমাদের যে সি ভার্টেক্সটা সে নিজেও হচ্ছে S9 সেটে আছে। সো দুইটা ভার্টেক্স যখন সেম একই সেটের মধ্যে পড়ে যাবে, তখনই আমরা বুঝতে পারবো যে আচ্ছা হ্যাঁ এদেরকে এখন অ্যাড করলে এদের মধ্যে একটা সাইকেল চলে আসতে আসলে পারে। সো এটা হচ্ছে আমাদের এই 20 জন সেটের আইডিয়াটা, যে সাইকেলটা আমরা কেমনে বুঝতে পারি চোখের দিকে না তাকিয়ে বা চোখে না দেখে। সেটা হচ্ছে যখন তুমি দেখবা এমন দুইটা তোমাকে ভার্টেক্স অ্যাড করতে হবে, যদি ভার্টেক্স দুটি একই সেটের মধ্যে থাকে, তার মানে হচ্ছে তাদেরকে আমরা আসলে অ্যাড করতে পারবো না, বিকজ তারা হচ্ছে একটা সাইকেল ক্রিয়েট করবে। আগের স্টেপ গুলোতে দেখবো যে হচ্ছে যতগুলো সেট ছিল তারা ডিফারেন্ট দুইটা সেট ছিল, যেমন এখানে বি ভার্টেক্স S2 এর জন্য ছিল, সি ভার্টেক্স S3 এর জন্য ছিল, তাদেরকে ইউনিয়ন করা গেছে। বাট দুইটা এলিমেন্ট অলরেডি যদি হচ্ছে সেম সেটে থাকে, দ্যাট মিনস তারা আসলে একটা সাইকেল ক্রিয়েট করে। সো তুমি তাদের ইউনিয়ন করলে যা কথা, ইউনিয়ন না করলে আসলে একই কথা। সো ওই হচ্ছে ব্যাপারটা আমাদের, যে আমরা সাইকেলটা আসলে কিভাবে বুঝতে পারি এই ডিসিশন সেটের মাধ্যমে। এটা একটা আসলে ইম্পর্টেন্ট কনসেপ্ট, ওই জন্য হচ্ছে মূলত শেখানো। দেন পরে যদি তুমি যাও, ইসির পর হচ্ছে আমাদের ছিল ডিই। তাহলে এখন আমরা ডিই কে যদি অ্যাড করতে যাই, তাহলে আমাদের দেখতে হবে ডি কোথায় আছে। সো ডিটা আছে হচ্ছে এস স্যার, ফোর। জি, বলো। আচ্ছা, আহ মনে হয় তোমার ডিসকানেক্ট। আচ্ছা, ওকে, সমস্যা নেই। ওকে, সো আমরা হচ্ছে এর পরে যদি আমরা যাই, যে পরে দুইটাকে আমরা ইউনিয়ন করব। সো আমাদের হচ্ছে যেহেতু ডি এজটা আছে, সো আমাদের ডিটা হচ্ছে S4 সেটের মধ্যে। সো আমরা S4 সেটটাকে নিলাম, আর S4 সেটটাকে বাদ দিয়ে দিই। আর দিতে হবে ই ভার্টেক্সটা আছে আমাদের S9 সেটে। সো S4 সেট এবং S9 সেটকে আমরা ইউনিয়ন করবো, এবং S9 কে ধরো আমরা বাদ দিয়ে দিলাম, এবং নতুন একটা সেট পাবো, এটাকে নাম দিলাম S10। এবং তাদেরকে ইউনিয়ন করলে হচ্ছে আমাদের সবাই চলে, মানে অনেকগুলো চলে আসবে, কারণ S4 এর মধ্যে ছিল ডি, আর S9 এর মধ্যে ছিল হচ্ছে বি, সি, ই, এফ। সো এভাবে আমরা S10 যেটা সেটাকে হচ্ছে পেয়ে গেলাম। এরপরে আমরা যাই, এরপরে কোন এজটা ছিল, এরপরে ছিল হচ্ছে সিডি। সিডি কে আমরা অ্যাড করবো না,
কারণ হচ্ছে দেখো সি আর ডি দুইজনে কিন্তু সেম সেটের মধ্যে পড়ে, S10 এর মধ্যে সিও আছে, S10 এর মধ্যে ডিও আছে। সো এটাকে আসলে নিয়ে লাভ নেই। তারপরে হচ্ছে আমাদের এইচ নিব, সেটা হচ্ছে এসি। এখন এসি কে নিলে, হ্যাঁ এসি কে নিলে লাভ হবে, বিকজ এ ভার্টেক্সটা কিন্তু ডিফারেন্স সেটে আছে, এ ভার্টেক্সটা কিন্তু S1 সেটে আছে। সো এ ভার্টেক্স আছে S1 এর মধ্যে। এবং আমাদের আরেকটা যে ভার্টেক্স ছিল, আমরা করতেছিলাম হচ্ছে এই সি এর জন্য, আর সি ভার্টেক্স যেটা সেটা হচ্ছে আমাদের আছে S10 এর মধ্যে। তার মানে আমরা S1 আর S10 যেটা, এই দুইটাকে হচ্ছে এখন ইউনিয়ন করতে পারি, নতুন সেট নাম দিলাম S11। এবং এখন আমাদের ফাইনালি আমরা বলতে পারি S11 এর মধ্যে সবগুলো ভার্টেক্স চলে আসছে, লাইক এ, বি, সি, ডি, ই, এফ। এখন এদেরকে ইউনিয়ন করলে তোমার সবগুলো ভার্টেক্স চলে আসে। এবং তুমি এখন S10 কে আর S1 কে ক্যালকুলেশন থেকে বাদ দিতে পারো। এখন ফাইনালি দেখো S11 করার পর এখন কিন্তু আর কোনো আসলে তোমার সেট পড়ে নাই। এবং এখন তুমি যে কোনো দুইটা ভার্টেক্স কেই নাও না কেন, সবাই আসলে কিন্তু S11 এর মধ্যেই পড়বে বা সেট 11 এর মধ্যেই পড়বে। সো এটা আসলে এখন আর ম্যাটার করবে না যে তুমি আর সামনে কোস্টালকে চালাচ্ছ নাকি চালাচ্ছ না। তো এইভাবে আসলে ডিসজয়েন্ট সেট ইউনিয়নের মাধ্যমে আমরা আসলে এটাকে আলটিমেটলি একটা ম্যাথমেটিক্যাল ভার্সন দিতে পারি। সাইকেল কখন বুঝে যাবে বা কখন আমরা এটাকে শেষ করতে পারবো, সেই ব্যাপারটা বা চোখের দেখায় না করে আলটিমেটলি একটা ম্যাথমেটিক্যাল ভার্সনে জিনিসটাকে আসলে করতে পারি। তো এটাও হচ্ছে ক্রুস্কাল অ্যালগরিদম করার আরেকটা ওয়ে বলতে পারো আসলে, বা আরেকটা অ্যাপ্রোচ করতে পারো। পরীক্ষায় যে তোমাকে এভাবে করতে হবে এমন কোনো কিছু না, জাস্ট এটা শেখানোর জন্য আর কি, বিকজ এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, ডিসিশন সেট ইউনিয়ন, যেটা ক্রুস্কাল অ্যালগরিদমের একটা ইম্পর্টেন্ট পার্ট বলা যায়। সো এটাকে হচ্ছে তাহলে আমরা রেখে দিই, যেহেতু ডিসিশন ইউনিয়ন আমরা দেখলাম। ওকে, সো ক্রুস্কাল থেকে আমাদের এইগুলা জানা আসলে এনাফ। সো এরপর হচ্ছে আমরা অ্যালগরিদমটা যাই, যেটা হচ্ছে প্রিম। তো প্রিম অ্যালগরিদমটা হচ্ছে জাস্ট একই আলটিমেটলি কাজ করবে, সেও মিনিমাম স্প্যানিং ট্রিটা বের করবে, বাট তার একটু আইডিয়াটা ডিফারেন্ট হবে, বা সে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ হচ্ছে অ্যাপ্লাই করবে আর কি মিনিমাম স্প্যানিং ট্রিটা বের করার সময়। সো আমরা এখন হচ্ছে তাহলে প্রিমস অ্যালগরিদমটা দেখতেছি, যে প্রিমস অ্যালগরিদম হচ্ছে আমাদের কিভাবে স্প্যানিং ট্রি আসলে বের করতে পারে সেটা আর কি। ওকে, সো প্রিমস অ্যালগরিদম যেটা করে, তো ক্রুস্কাল আর প্রিমের মধ্যে মেইন যে ডিফারেন্সটা, বা তাদের মধ্যে মেইন হচ্ছে ডিফারেন্টটা খালি একটা জায়গায়, যে ক্রুস্কাল যেটা করে প্রথম স্টেপে যতগুলা গ্রাফের মধ্যে এজ পাবে সবগুলো এজকে সে সর্ট করে ফেলে অ্যাসেন্ডিং অর্ডারে আর কি। তো প্রিম হচ্ছে প্রথম স্টেপে সবাইকে অ্যাকচুয়ালি সে সর্ট করে না, সে হচ্ছে আস্তে আস্তে আগায় বা অল্প অল্প করে হচ্ছে সামনের দিকে হচ্ছে সে আগাইতে থাকে আর কি। আমরা সিমুলেশন দেখলে বুঝতে পারবো। তো সে প্রথমে যেটা করে, র্যান্ডম যে কোনো একটা ভার্টেক্স কে সে হচ্ছে পিক করে অ্যালগরিদমটা শুরু করার জন্য। ধরো পিকে হচ্ছে র্যান্ডম ভার্টেক্স, তারপর হচ্ছে ধরো সে একটা লুপ স্টার্ট করবে ওই আগের মতো, এবং সেখানে হচ্ছে দুইটা স্টেপ হচ্ছে পারফর্ম করবে। সো এবার হচ্ছে কি করবে, টেক দা মিনিমাম এজ ফ্রম দা স্টার্টিং ভার্টেক্স। সে হচ্ছে একবারে সব এজ গুলা পিক না করে, বা একবারে সব মিনিমাম না করে, সে যে ভার্টেক্সটা দিয়ে শুরু করছে সেই ভার্টেক্স থেকে হচ্ছে মিনিমামটাকে সে পিক করে। আর একই কথা, এরপরে কাজগুলো সেম, ওই যে সাইকেল অকার করলে আমরা আলটিমেটলি নিব না, আহ বা আলটিমেটলি বলতে পারি টেক দা নেক্সট মিনিমাম, বা গো ফর নেক্সট স্টেপ এটাও বলা যায়। কারণ সাইকেল যেহেতু অফার করছে, ওই এজটাকে আমরা যেহেতু বাদ দিচ্ছি। এবং একই কথা, যখনই হচ্ছে N-1 এজ পেয়ে যাবো আমরা, আমরা লুপটাকে হচ্ছে ব্রেক করে দিব আর কি, বিকজ আমাদের ট্রির মধ্যে N-1টার বেশি এজ আসলে থাকবে না। তো মোটামুটি সিমিলারই বলা যায় প্রিমটাও, আলটিমেটলি জাস্ট ডিফারেন্সটা হচ্ছে যে সে একবারে সবগুলো না করে সে ভার্টেক্স বাই ভার্টেক্স হচ্ছে এক্সপ্লোর করতে থাকে, বা অল্প অল্প করে হচ্ছে এক্সপ্লোর করে দেন আলটিমেটলি সে ট্রিটাকে জেনারেট করে। তো আমরা হচ্ছে একটু সিমুলেশন দেখি, তাইলে হচ্ছে ক্লিয়ার হবে যে কিভাবে আলটিমেটলি প্রিন্ট করে, বা এদের অ্যাকচুয়াল ডিফারেন্সটা আসলে কোন জায়গায়, বা তাদের ম্যাথোডোলজি ডিফারেন্সটা কোথায়। তো আমরা হচ্ছে এক কাজ করি, সেম যে গ্রাফটা ছিল ওই সেম গ্রাফের উপরেই হচ্ছে সিমুলেশনটা চালাই, তাহলে আর কি আমাদের তাদের মধ্যে একটু ডিফারেন্স বা কোথায় কাজ কি করলো ওটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমি একটু তাড়াতাড়ি হচ্ছে ওই আগের গ্রাফটাই হচ্ছে ড্র করে ফেলি আর কি। সো এটা ছিল হচ্ছে এবি, তারপরে এভাবে ছিল আমার সি এন্ড হচ্ছে বিসি। সো এটা 8 ছিল, এটা 8 ছিল, এটা 2 ছিল। দেন সি থেকে হচ্ছে ছিল ডি 6, ডি থেকে আসছে ই 5, সি থেকে এফ হচ্ছে 3, আর এফ থেকে ই হচ্ছে আমার 2, আর সি থেকে ই হচ্ছে 4। সেটাই আমাদের আগের গ্রাফটা এমন এটাই ছিল আসলে। তো এবার আমরা এই গ্রাফেরই মিনিমাম স্প্যানিং ট্রি বের করবো, বাট এবার প্রিমস অ্যালগরিদম ব্যবহার করে।
তো প্রিমস অ্যালগোরিদম কি বলে, সে হচ্ছে প্রথমে বলে গ্রাফ থেকে যে কোনো একটা র্যান্ডম ভার্টেক্স কে সিলেক্ট করতে। সো আমরা এখন গ্রাফ থেকে যে কোনো একটা র্যান্ডম ভার্টেক্স কে পিক করতেছি। ফর এক্সাম্পল আমরা ই ভার্টেক্সটাকে হচ্ছে পিক করতেছি। আচ্ছা, এখন আমাকে দেখতে হবে ই ভার্টেক্সটা থেকে আমি কোন কোন জায়গায় যেতে পারি। আমরা একবারে সব করবো না, আমরা হচ্ছে একটা একটা ভার্টেক্স কে পিক করে দেখবো যে ই থেকে আমরা যদি এখন আপাতত ই কে সিলেক্ট করছি, আমরা দেখবো ই থেকে আসলে কোন কোন জায়গায় যাওয়া যায় বা কোন কোন এজ পাওয়া যাচ্ছে। ই থেকে তুমি দেখতে পাচ্ছ ই থেকে তিনটা অপশন আছে তোমার কাছে এক্সপ্লোর করার জন্য। একটা হচ্ছে ইএফ, যেটার কস্ট হবে হচ্ছে 2। একটা হচ্ছে ইসি, যেটার কস্ট হচ্ছে আমাদের 4। আরেকটা আছে সেটা হচ্ছে ইডি, যেটার কস্ট হচ্ছে আমাদের 5। সো আমাদের এখানে হচ্ছে তিনটা অপশন আমাদের আছে আর কি এক্সপ্লোর করার জন্য। ওকে আর কি। আর আমরা একটা নিচে একটা এমএসটি বানায় ফেলি, মানে আমরা হচ্ছে এই জায়গায় আমাদের মিনিমাম স্প্যানিং ট্রিটাকে ড্র করব পাশাপাশি। আচ্ছা, সো ও যেটা করে, যেটা বললাম যে সে আলটিমেটলি হচ্ছে র্যান্ডম ওয়ার্ডস পিক করে দেখে যে এর মধ্যে মিনিমাম কোনটা, যেটা মিনিমাম সেটাকে আলটিমেটলি আবার সে পিক করবে। এখন ডেফিনেটলি আমরা দেখতে পারতেছি যে ই থেকে যতগুলো অপশন আছে তার মধ্যে মিনিমাম অপশনটা কিন্তু হচ্ছে ইএফ টা, কারণ এটার কস্ট হচ্ছে 2, মানে 2 4 5-এর মধ্যে অবশ্যই 2 যেহেতু মিনিমাম, তার মানে সে কেবলমাত্র ইএফ যে এজটা আছে, ইএফ এজটাকে হচ্ছে পিক করবে, বাকি এজগুলোকে সে পিক করবে না। তাহলে আমরা আমাদের এমএসটির মধ্যে এক কাজ করি, ইএফ যেটা আছে এজটা, ইএফএস টাকে আমার এমএসটির মধ্যে অ্যাড করে ফেললাম, কারণ ই থেকে অপশন যেটা সেই অপশনটা হচ্ছে মিনিমাম অপশন ইএফ ছিল। এবং যেহেতু আমরা ইএফ টাকে ব্যবহার করে ফেলছি, ইএফ টাকে আমরা এখন বাদ দিয়ে দিচ্ছি ক্যালকুলেশন থেকে, এবং আমরা ইএফ টাকে পিক করলাম। এখন তুমি খেয়াল করো, একটা স্টেপ যখন তুমি কমপ্লিট করলা, আগের বার তোমার কাছে ভার্টেক্সটা ছিল শুধুমাত্র ই, মানে তুমি ই থেকে এক্সপ্লোর করতে পারতা। বাট এখন কিন্তু তুমি যে শুধু ই থেকে এক্সপ্লোর করতে পারো এমন না, কারণ তুমি তোমার মিনিমাম স্প্যানিং ট্রি এর মধ্যে ই এর পাশাপাশি এফ টাকেও তোমার ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসছো। দ্যাট মিনস এখন তোমার আরো অপশন বাড়লো, তুমি এখন এফ থেকেও আসলে সামনে এক্সপ্লোর করতে পারবা। তার মানে এখন আমরা দেখবো যে আচ্ছা, আমি যেহেতু এফ ভার্টেক্সটাকে আমার মিনিমাম স্প্যানিং ট্রির মধ্যে নিয়ে আসছে, তার মানে এফ থেকে আসলে আমি কোথায় কোথায় এক্সপ্লোর করতে পারতেছি বা আমার কোন কোন এজে যাওয়া যায়। এখন এফ থেকে আমরা দেখতে পারতেছি এফ থেকে ইতে যাওয়া যায়, বাট এফ থেকে ই তো আমরা নিব না, বিকজ এটা অলরেডি এটার কাজ হয়ে গেছে বা এটা ইএফ অলরেডি আমরা বলে ফেলছি। তাহলে অন্য কোনো এজ কে নিতে হবে। তো অন্য এজটা বাকি থাকতেছে, দ্যাট মিনস F2C। সো আমরা F2C যে এজটা, এটা ব্ল্যাক কালারে করি, তাহলে আমাদের F2C যেটা এজটা হচ্ছে আমাদের বাকি থাকতেছে আর কি এক্সপ্লোর করার জন্য। এফ থেকে আর কোথাও যাওয়া যায় না, এফ থেকে শুধু সিতেই যাওয়া যায়, আর কোনো অপশন নেই। তাহলে অপশন না থাকলে আমরা যা আছে তাই রাখবো। এখন আমাকে কি করতে হবে জানো, এখন আমাকে এই যে ই এর যতগুলো অপশন ছিল এবং এফ এর যতগুলো অপশন ছিল, এই অপশন গুলো সবগুলো অপশনের মধ্যে হচ্ছে মিনিমাম নিতে হবে। মানে ই এর মধ্যে ছিল এই 4 5, আর এফ এর মধ্যে ছিল 3। সো এই তিনটা অপশনের মধ্যে মিনিমাম নিতে হবে, এবং বোঝা যাচ্ছে যেদের মধ্যে মিনিমামটা হবে 3 বা এফ সিক্স, দ্যাটস মিনস আমরা এফসি যে এজটা আছে, এজটাকে আমরা হচ্ছে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি যেটা, সেটার মধ্যে হচ্ছে ক্যালকুলেশনে আনবো বা সেটার মধ্যে বসাবো। So আমরা এফসি যে এজটা, এটাকে হচ্ছে আমরা আমাদের এমএসটির মধ্যে হচ্ছে রাখলাম। দ্যাট মিনস এখন কিন্তু তোমার এক্সপ্লোরেশনের পাওয়ার আরো বেড়ে গেছে, কারণ এখন কিন্তু সিএইচটাও হচ্ছে এমএসটির মধ্যে আসলে চলে আসছে। তার মানে এখন তোমার কিন্তু অপশন আরো বাড়লো বা তুমি আরো আরো কিন্তু এক্সপ্লোর করতে পারবা। তাহলে আমরা এখন একটু দেখি যে সি থেকে তাহলে কোথায় কোথায় এক্সপ্লোর করা যায়। তাহলে আমরা সি থেকে যদি হিসাব করি, সি থেকে যাওয়া যাচ্ছে বি তে, তাহলে আমরা এটার কস্ট হচ্ছে 2, এটা একটা। সি থেকে বি যাওয়া যায়, মানে বি সি একটা এজ হবে। সি থেকে আর যাওয়া যাচ্ছে হচ্ছে ডি তে, সি থেকে ডি তে যাওয়া যায় এবং এটার কস্ট হবে হচ্ছে 8। সি থেকে আর কোথায় যাওয়া যায়, সি থেকে ই তে যাওয়া যায়, এফ এ যাওয়া যায়, বাট ওদেরকে আমরা নিবো না, কারণ সিই সি এফ এগুলোর কাজ আগে হয়ে গেছে। শুধু নতুন এজ গুলোকে আমরা আসলে activate করতে না। ওকে, সো আমরা এই দুইটা এজ পেয়েছি। এখন আমাদের এই দুইটা এজ আসলে এখন আমাদের এদের সবার মধ্যে থেকে আবার মিনিমাম নিতে হবে। So আমার হাতে অপশন আছে, তার মানে 4 5 2 8। তো এদের মধ্যে মিনিমাম যেহেতু 2, তার মানে আমরা শুধুমাত্র যে 2 এজ যেটা আছে, 2 এজটাকে হচ্ছে আমরা ক্যালকুলেশনে পিক করবো। তার মানে হচ্ছে 2 এজ ছিল সিবি, তাহলে আমরা সিবি যেটা, সিবি এজটাকে আমরা আমাদের এমএসটির মধ্যে প্রবেশ করালাম, এটাকে পিক স্যার করলাম। সিডি তে 6 না? সিডি বলে নেই, সিবি বলছে। সিবিটা 2, আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ বুঝতে পারছি, এটা সিডিটা 6 হবে, হ্যাঁ। ওকে, সো সিবি যেটা, এটা হচ্ছে আর কি তাও স্টিল লাইক 2 4 5 এর মধ্যে 2 যেহেতু মিনিমাম, মানে পিক করার সময় আসলে 2 যেটা, দুইটাই হচ্ছে পিক হবে। সো আমরা আসলে বিটাকেই হচ্ছে নিলাম।
এরপরে এখন তোমার এক্সপ্লোরেশন পাওয়ার আরো বাড়লো। তুমি এখন বিটাকে তোমার ক্যালকুলেশনের মধ্যে আনতে পারবা। এখন দেখো বি থেকে আসলে কোথাও যাওয়া যায় কিনা। সো হ্যাঁ, বি থেকে আসলে এক্সট্রা আরো যাওয়া যায়, বি থেকে এতে যাওয়া যায়, যেটার কস্ট অ্যাকচুয়ালি 8। তার মানে হচ্ছে আমরা এটাকে ক্যালকুলেশনের মধ্যে আনতেছি, বি এটাকে। সো 8 এইচ কে আনলাম, এবং বি এ যেটা সেটাকে হচ্ছে আমরা এখানে লিখলাম। এখন আমার হাতে যারা আছে তাদের মধ্যে থেকে হচ্ছে আমাকে এখন মিনিমাম যেটা সেটাকে পিক করতে হবে। So, আমরা দেখতে পারতেছি আমাদের আছে 4, 5, 6, 8, এবং এদের মধ্যে থেকে মিনিমাম কিন্তু 4। বাট এই যে দেখো, এখন 4 অ্যাড করলে কি হচ্ছে, আমি 4কে অ্যাকচুয়ালি নিতে পারতাম, বাট 4কে অ্যাড করলে কিন্তু সাইকেল হয়ে যাচ্ছে। বাট ওখানে কিন্তু আমি বলে রাখছিলাম, বা টিমও বলে রাখি যে সাইকেল যাতে তখন না করে, কারণ একই কথা, আমরা তো আসলে স্প্যানিং ট্রির জন্য করতেছি। সো ইসিটাকে আমরা অ্যাকচুয়ালি নিলাম, বাট এটাকে কখনো আমরা এমএসটির মধ্যে ইনক্লুড করবো না, বা এটাকে আমার ক্যালকুলেশন যেটা আছে সেখান থেকে হচ্ছে আমরা আসলে বাদ দিয়ে দিব আর কি। তো ওই ব্যাপারটা। আচ্ছা, এরপরে নেক্সট যে মিনিমাম আছে তাকে হচ্ছে আমরা আসলে পিক করব। তো নেক্সট মিনিমাম আমরা দেখতে পারতেছি হচ্ছে 5, 6, 8 এর মধ্যে মিনিমাম 5। দ্যাট মিনস আমরা ইডি যে এসটা এটাকে নিব, এবং এটাকে নেওয়া যায়, এটাকে নিলে কোনো সমস্যা নেই। সো ইডিটাকে আমরা নিলাম, এবং তার কস্ট যেটা সেটা পড়বে হচ্ছে 5। সো এটাকে আমরা হিসাবে করলাম। এখন তার মানে আমার হাতে এক্সপ্লোরেশন করার আরেকটু বাড়লো, আমার কাছে ডি চলে আসছে, বা আমি এখন দেখতে পারি যে আসলে ডি থেকে কোথাও যাওয়া যায় কিনা। হ্যাঁ, সো ডি থেকে অ্যাকচুয়ালি যাওয়া যায়। ডি থেকে শুধু আপাতত মনে হয় একটা জিনিসই হচ্ছে, না যাওয়ার দরকার নেই, বিকজ সিডি অলরেডি ব্যবহার হয়ে গেছে, বাট ডি অলরেডি ব্যবহার হয়ে গেছে। সো ডি এর জন্য আসলে দেওয়ার কিছু নাই, বা অ্যাড করার আসলে কিছু নাই। ওকে, সো এর পরের হচ্ছে নেক্সট মিনিমামটাকে হচ্ছে আমরা নিব, যে পরে আসলে মিনিমাম কোনটা আছে। এরপরে হচ্ছে আমার হাতে আসে 6 আর হচ্ছে 8, বাট 6 কে আমরা নিতে পারবো না, একই কথা দাঁড়াচ্ছে। 6 কে অ্যাড করলে কিন্তু আমার সাইকেল চলে আসে। সো 6টাকে আমরা আসলে কেমিস্ট্রির মধ্যে অ্যাড করবো না। এরপরে মিনিমামটাকে নিব, যেটা হচ্ছে আমাদের 8। সো 8 হচ্ছে আমার এবির জন্য, তাহলে হ্যাঁ আমরা এবি যেটা আছে এবিটাকে নিতে পারি, কারণ এবির জন্য কোনো সাইকেল অফার করবে না। সো এবিটাকে আমরা নিলাম, যার কস্ট হচ্ছে 8। এবং এখন খেয়াল করো আসলে এ থেকে আরো এক্সপ্লোর করা তুমি লিখতে পারো, বাট আসলে দরকার নেই, কারণ আমাদের কিন্তু দরকার ছিল N-1 এজটা, আমরা কিন্তু N-1 বা 5টা এজ কে পেয়ে গেছি, লাইক 1টা, 2টা, 3টা, 4টা এবং হচ্ছে 5টা। সো আলটিমেটলি আমরা আমাদের যে মিনিমাম স্প্যানিং ট্রিটা দরকার ছিল সেই মিনিমাম স্প্যানিং ট্রিটাকে হচ্ছে কনস্ট্রাক্ট করে ফেলতে পারলাম। সো এটাই হচ্ছে আমার ফাইনাল তাহলে এমএসটিটা। তো দেখো, এবং একই কিন্তু ট্রিটাই মোটামুটি আসলে আসছে, এবং এটারও যদি তুমি কস্টটা টোটাল হিসাব করো, কস্ট কিন্তু ওই আগের মতো 20 আসার কথা, মানে ভুল যেহেতু কোনো করি নেই। সো ওটা হচ্ছে আর কি আমার ব্যাপারটা, 5, 2, 7, 7, 3, 10। স্যার, জি। স্যার সি থেকে তো এ তেও যায়, যদি ওইখানের ইয়েটা ছোট হইতো মানে তাহলে কি আমরা ওইটাই ইউজ করতাম না? কোনটার ছোট হইতো? মানে এখানে তো আমার এইট, এ এ থেকে বি হচ্ছে 8, আবার এ থেকে সিও তো 8। রাইট। যদি আমরা ওইটা ছোট হইতো তাহলে ওইটা ইউজ করতাম না? অ্যাকচুয়ালি হচ্ছে, যদি এ থেকে সি যেটা সেটা যদি ছোট হইতো, হ্যাঁ অবশ্যই, যদি ছোট থাকতো তাহলে তো ইউজ করতাম, বাট আমাদের এখানে ছোট ভ্যালু যেহেতু নাই, তো সে কারণে আর কি ইউজ করতে পারলাম না। সো আলটিমেটলি যেটা হলো যে আমাদের যেখানে এমএসটিটা ছিল সেটা হচ্ছে আমাদের টোটাল কস্ট আমাদের 20 আসছে, মানে আগের যে এমএসটিটা ছিল ওটার মধ্যে আলটিমেটলি আসছে। সো ক্রুস্কাল অ্যালগরিদম বলো বা প্রিম অ্যালগরিদম বলো, তারা হচ্ছে সেম, তোমাকে আলটিমেটলি স্প্যানিং ট্রি সেম দিবে না, বাট তাদের কস্ট হচ্ছে সেম হইতে পারে, হবে আর কি সব সময়। বাট তাদের অ্যাপ্রোচটা হচ্ছে ডিফারেন্ট, যেখানে ক্রুস্কাল হচ্ছে সবগুলো এজকে একবারে নিয়ে তাদেরকে সলভ করার পর হচ্ছে মিনিমামটাকে অ্যাকচুয়ালি পিক করে। বাট আলটিমেটলি প্রিম ওটা না করে সে এজ মানে ভার্টেক্স বাই ভার্টেক্স এক্সপ্লোর করা, যে এই ভার্টেক্স থেকে কোথায় মিনিমাম যাওয়া যায়, দেন পরের ভার্টেক্স থেকে কোথায় মিনিমাম যাওয়া যায়, এই ওয়েতে বা এই অর্ডারে আলটিমেটলি এক্সপ্লোরেশন হচ্ছে করে করে তোমার মিনিমাম স্প্যানিং ট্রি যেটা সেটা হচ্ছে বের করে দিতে পারে। এখন সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেন আর কি, যে আচ্ছা যে আমরা এখন এদের ডিফারেন্স গুলো হচ্ছে দেখবো, যে আচ্ছা এই যে দুইটা মেথড শিখলাম, কোন মেথডটা কখন ভালো, বা আসলে এটা কখন কখন, মানে এদের মধ্যে কি কি রিলেশনশিপ বের করা যায় সে ব্যাপারটা। এখন আমার প্রথম যে একটা কোশ্চেন থাকবে সেটা হলো যে আচ্ছা, ফার্স্ট আমাদের একটা কোশ্চেন আসবে যে আমি সেম গ্রাফ, একটা গ্রাফ সেম দিলাম, সেম গ্রাফে কি আমাদের ক্রুস্কাল এবং প্রিম তারা কি হচ্ছে ডিফারেন্ট মিনিমাম স্প্যানিং ট্রি কি দিতে পারে নাকি দিতে পারে না, সেটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। যে গ্রাফ হচ্ছে সেম, তো সেম গ্রাফ একবার আমি ক্রুস্কাল অ্যাপ্লাই করছি, একবার প্রিম অ্যাপ্লাই করছি, এবং তারা কিন্তু মিনিমাম স্প্যানিং ট্রি বানাবে, লাইক এখানে যে আমাদের ট্রিটা হইলো আর কি সেই ট্রিটা বানিয়ে দিবে। সো দুইজনই কি একদম সব সময় মিনিমাম স্প্যানিং ট্রি কি সেম হবে নাকি সেম হবে না? অ্যান্সার হচ্ছে যে না, অলওয়েজ যে মিনিমাম স্প্যানিং ট্রিটা সেম হবে এটা নাও হইতে পারে। কারণটা কি? কারণ যেটা হচ্ছে যে একটু আগে যেটা দেখালাম, যে তোমার কাছে যখন দুইটা এজের
কস্ট সেম হবে, এমন হইতে পারে যে ক্রুসকাল হয়তো এই টাকে পিক করলো, আর প্রিম ধরো এসিএস টাকে পিক করলো, র্যান্ডমলি পিক করলো, এটার কোনো রিজন নেই, র্যান্ডমলি দুজন পিক করলো। So, এমন আসতে পারে। তো এমন হইতে পারে যে ক্রুসকালের যে ট্রিটা, সেই ট্রিতে ধরো এইচ টা আছে, এবিএস টা আছে, যার কস্ট 8, কিন্তু হইতে পারে প্রিম পিক করলো, প্রিম হচ্ছে হয়তো এসি টাকে পিক করলো, তার এজের কস্ট হচ্ছে 8। সো তার মানে অ্যাকচুয়ালি যে সেম হবে এটা হচ্ছে না, মানে এটা আমরা আসলে ক্লেম করতে পারি না, ডিফারেন্ট আসতেই পারে। ইয়েস কখন বলতে পারি? যদি আমাদের গ্রাফটা এমন হয় যে গ্রাফে প্রত্যেকটা এজই ডিফারেন্ট, মানে এমন একটা গ্রাফ আমাকে দেওয়া হইলো, ধরো এমন একটা গ্রাফ যে গ্রাফের সবগুলো ডিফারেন্ট দেওয়া আছে, লাইক 2, 10, 5, 3, 7, 6, এমন একটা গ্রাফে যদি বলা যাচ্ছে এখন এই গ্রাফে একবার ক্রুসকাল অ্যাপ্লাই করো, এই গ্রাফে একবার প্রিম অ্যাপ্লাই করো, এবার তুমি দেখবা যে ক্রুসকাল করো বা প্রিম করো সব ক্ষেত্রেই ট্রিটা দেখতে সেম হবে। কেন সেম হবে? কারণ এখন তো আসলে দুইটা এজ কখনো সেম নাই, তার মানে হচ্ছে র্যান্ডমের ব্যাপারটা এখন আর আসবেই না, কারণ দুইটাই যেহেতু ইফিশিয়েন্ট অ্যালগোরিদম, তার মানে তারা এক্সাক্ট সলিউশনই পৌঁছাবে। সো তার মানে ইয়েস কখন হবে? যদি আমরা এটা হচ্ছে ইনশিওর করতে পারি ইফ অল দ্য এজেস আর ডিফারেন্ট বা অল দ্য এজেস আর নট সেম, সো একই কথা আর কি। তখন হচ্ছে আমরা এটা ক্লেম করতে পারবো যে হ্যাঁ তারা আসলে সেম গ্রাফ দিবে। বাট এটা যদি এমন হয় যে দুইটাই সেম, ইন দ্যাট কেস আমরা হইতেও পারে নাও হইতে পারে, ওটা আমরা গ্যারান্টি বলতে পারি না, লাইক ওটাতে অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করবে সে র্যান্ডমলি কোনটাকে নিচ্ছে সে ব্যাপারটা। কোশ্চেন হচ্ছে যে আচ্ছা আমাদের গ্রাফের সেম গ্রাফের জন্য এমএসটির যে কস্টটা, ওই কস্টটা কি হচ্ছে সেম হবে কিনা সেই ব্যাপারটা। এমএসটির কস্টটা বোথ ওদের জন্য অলওয়েজ সেম হবে, এবং এটা 100% গ্যারান্টি, এটা কখনই আসলে ডিফারেন্ট হতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে তুমি ক্রুসকাল যদি এবিটাকে পিক করে আর প্রিম যদি এসিটাকে পিক করে, এবিটাও হচ্ছে কস্ট 8, এসিটারও কস্ট 8, সো আমরা যখন আসলে যোগ করতে যাব, যোগ করতে গেলে কিন্তু 8কে আসলে যোগ করবো, সো দ্যাট এটা মানে ম্যাটার করবে না আসলে কোন এজটাকে তুমি পিক করতেছো। তার মানে গ্রাফে এজ সেম থাকুক বা না থাকুক বা গ্রাফটা যেমনই থাকুক না কেন, কস্ট অলওয়েজ সেম হবে, এটা একদম চোখ বন্ধ করে গ্যারান্টিডলি আমরা ক্লেম করতে পারি। সো গ্রাফ যদি সেম হয়, বোথ অ্যালগোরিদমই তোমাকে সেম কস্টই দিতে পারবে। ট্রিটা ডিফারেন্ট হতে পারে শুধুমাত্র যদি এজ হচ্ছে সেম হয়, বাট কস্ট 100% সেম হবে, এখানে আলটিমেটলি কোনো কি বলে যে কোনো সমস্যা নেই। তারপরে একটা বিষয় থাকে যাচ্ছে, একটা গ্রাফ যদি ডিসকানেক্টেড হয়, ডিসকানেক্টেড মানে হচ্ছে যেটা কানেক্টেড না, ওই রকম গ্রাফের কি আসলে এমএসটি বানানো সম্ভব, বা ওই ধরনের গ্রাফের কি এমএসটি হবে? অ্যান্সার হচ্ছে সোজা কথায় না, ওটা আর হবে না। কারণ কি, যে একটা গ্রাফ তোমাকে দেওয়া হলে এটা একটা ডিসকানেক্টেড গ্রাফ, এখন বলে যে এক কাজ করে এই গ্রাফের একটা মিনিমাম স্প্যানিং ট্রি বের করো। এখন তুমি যখন এটা এমএসটি বানাতে যাবা, আলটিমেটলি কোনোদিনও তুমি আসলে এই যে এজটা আছে, মানে এদের যে ডিসকানেক্টেড পোর্শনটা, এই দুইটা পোর্শন কখনোই নিজে নিজে অ্যাড করতে পারবে না। মানে এমএসটি মানে তো এটা না যে নিজে নিজে এজ বানাবো। তার মানে এমন একটা গ্রাফ যদি দেওয়া হয় যে গ্রাফটা অলরেডি ডিসকানেক্টেড, সেই গ্রাফের আসলে নিজে ওটার কোনো স্প্যানিং ট্রি হবেই না, বা ওটার কোনো ট্রি অ্যাকচুয়ালি হবে না, কারণ সে অলরেডি ডিসকানেক্টেড হয়ে আছে। কারণ আমাদের ট্রি এর যে প্রথম অপশন, ওইখানে কিন্তু আমরা বলে রাখছিলাম যে একটা ট্রি হইতে হইলে সেটাকে কিন্তু কানেক্টেড হইতে হবে। সো অলরেডি যদি গ্রাফই ডিসকানেক্টেড হয়, ওইটার আসলে ট্রি হওয়ার প্রশ্নই আসলে আসে না। সো তার মানে একটা ডিসকানেক্টেড গ্রাফে কখনো এমএসটি হইতে পারে না, মানে একদম শিওর শর্ট অ্যান্সার আর কি এটা। তারপর একটা হচ্ছে অবজারভেশন হইতে পারে এখান থেকে যে একটা আনওয়েটেড গ্রাফের কি এমএসটি হয় হয় কিনা। সো একটা আনওয়েটেড যদি আমাকে গ্রাফ দেওয়া থাকে, সো সেই গ্রাফের কি আসলে এমএসটি হওয়া সম্ভব, বা ওটার এমএসটি আসলে কি মিন করবে সেই ব্যাপারটা আর কি। সো একটা আনওয়েটেড গ্রাফ কি? আনওয়েটেড গ্রাফ মানে হচ্ছে যে যে গ্রাফে কোনো ওয়েট নাই, রাইট? সো তোমার কাছে ধরো হচ্ছে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এটা একটা আনওয়েটেড গ্রাফ। এখন মজার জিনিসটা দেখো, এরকম একটা আনওয়েটেড গ্রাফে তুমি যতগুলো স্প্যানিং ট্রি বানাও না কেন, একটা এইভাবে বানাবা, একটা হয়তো এভাবে বানাবা, আরেকটা হয়তো এভাবে বানাবা। এবং আমি কিন্তু একটা কথা বলে রাখছিলাম ক্লাসও, যে একটা আনওয়েটেড গ্রাফের জন্য আমরা কল্পনাতে বা আমরা বাই ডিফল্ট ধরে রাখি যে সবগুলো এজের কস্টই হচ্ছে 1। এখন তুমি তার যতগুলো স্প্যানিং ট্রি পাও না কেন, এটার মধ্যে কিন্তু কস্ট হবে 2, কারণ দুইটা এজ আছে, এটার কস্ট হবে 2, দুইটাই মানে কারণ দুইটা এজ আছে, এটার কস্ট হবে 2 কারণ দুইটা এজ আছে। দ্যাট মিনস একটা আনওয়েটেড গ্রাফ যদি দেওয়া থাকে, তার যতগুলা স্প্যানিং ট্রি হবে সবগুলাই আসলে কিন্তু মিনিমাম স্প্যানিং ট্রি। কারণ একটা আনওয়েটেড গ্রাফে যত রকম ট্রি বানাইতে পারবা সবার গুলার মধ্যে কিন্তু এজ এক্স্যাক্টলি সেম থাকবে, এবং যেহেতু এজ গুলোর কস্ট আমরা 1 ধরি একটা আনওয়েটেড গ্রাফের জন্য, তার মানে সবগুলোর নাম্বার আসলে সেম হবে, তার মানে সবাই মিনিমাম সবাই ম্যাক্সিমাম। সো এরকম একটা ব্যাপার আর কি। তার মানে কখনো যদি একটা আনওয়েটেড গ্রাফ হয়, সেটার মিনিমাম স্প্যানিং ট্রি কি, সবগুলো লাইক অল স্প্যানিং ট্রিজ আর all spanning trees will be the
মিনিমাম স্প্যানিং ট্রি, কারণ তার জন্য আসলে সবগুলো কথাই সেম, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এরপর আমরা হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, ওটা আমরা একটু বলে ফেলি, সেটা হলো ডেন্স গ্রাফ আর স্পার্স গ্রাফ। কোথায় হচ্ছে ক্রুসকাল ব্যবহার করাটা ভালো আর কোথায় হচ্ছে ক্রুসকাল ব্যবহার করাটা হচ্ছে ভালো না, সে ব্যাপারটা আর কি। আমি হচ্ছে এই যে এক্সামের আগে একদিন ওই অনলাইন ক্লাসে বলতেছিলাম, বা অনলাইন যে সেশনটা ছিল, যে ডেন্স গ্রাফ আর স্পার্স গ্রাফ কাকে বলে সেটার ব্যাপারটা, যেটা তোমার এক্সামে আসলে আসছিল। তো ডেন্স গ্রাফটা এরকম ছিল যে যে গ্রাফে হচ্ছে তোমার এজের সংখ্যা অনেক বেশি আর কি, ধরো ওইভাবে একটা এজ গ্রাফ না হয়েছে, এবং গ্রাফে ধরো অনেক বেশি পরিমাণে হচ্ছে এজ আছে আর কি, তো এরকম একটা গ্রাফ যেটা, সেই গ্রাফকে আমরা হচ্ছে ধরো ডেন্স গ্রাফ বলি আর কি, যেখানে এজের পরিমাণ অত্যধিক পরিমাণ হচ্ছে বেশি। আচ্ছা, আর স্পার্স গ্রাফ কোনগুলো, যে গ্রাফে হচ্ছে তুলনামূলক অনেক কম এজ আছে আর কি, লাইক এগুলোর কোনো ফিক্স নাম্বার হয় না, একটা অবজারভেশন যে আচ্ছা এখানে বেশি আছে কম আছে, ধরো অল্প একটা এজ, এরকম কিছু একটা। সো এরকম আর কি, যেটাই হোক না কেন ধরো এরকম কয়েকটা এজ আছে। এখন আমাকে বলা হলো যে আচ্ছা এই আমার কাছে তো অ্যালগোরিদম আছে দুইটা, একটা হচ্ছে ক্রুসকাল আর একটা হচ্ছে প্রিমস। তো এখন কোশ্চেন হচ্ছে যে এই ক্রুসকাল অ্যালগোরিদমটা আর প্রিম অ্যালগোরিদমটা, তো তোমাকে বলা হলো যে এদের মধ্যে একটা ডেন্সের মধ্যে দিব আমরা, মানে ধরো ক্রুসকালকে যদি আমি ডেন্স অ্যাপ্লাই করি তাহলে প্রিম অ্যালগোরিদমে স্পার্সের উপর অ্যাপ্লাই করবো। সো যে কোনো একজনকে একটাকে আমাকে বসে দিতে হবে আর কি, বা অ্যাপ্লাই করতে হবে। তাহলে ক্রুসকালটাকে আসলে আমরা ডেন্সে দিব নাকি ক্রুসকাল অ্যালগোরিদমটা আমরা স্পার্সে দিব, লাইক কোথায় হচ্ছে বেনিফিটটা হবে, এটা হচ্ছে ধরো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আর কি, বা ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা বুঝতে হলে আমাদের হচ্ছে অবজারভেশনের কথা মাথায় রাখতে হবে, যে আচ্ছা ক্রুসকাল কেমনে করতো আর স্প্রিং কিভাবে কাজ করতো। তো ওটা যদি আমার মাথায় থাকে, ক্রুসকালটা কি করতো, ক্রুসকাল কিন্তু সবগুলো এজকে একবার এসে সর্ট করতো, আর প্রিম কিন্তু সবগুলাকে একবারে সর্ট করতো না, সে অল্প অল্প করে হচ্ছে আগাইতো। এখন প্রবলেমটা কি দেখো, তুমি যদি ক্রুসকাল অ্যালগোরিদমটাকে ডেন্সে দাও তাহলে সমস্যাটা কি, এই যে ডেন্সের মধ্যে অলরেডি অনেক বেশি পরিমাণে এজ আছে, এখন তুমি এত এত বেশি যে এজ আছে সবাইকে যে তুমি এখন একবারে সর্ট করতে যাবা, সর্ট করতে গেলে কিন্তু তোমার টাইম কমপ্লেক্সিটি আলটিমেটলি বেড়ে যাবে, কারণ ক্রুসকাল কিন্তু সবগুলো এজকে একবার এসে সর্ট করতে চায়। দ্যাট মিনস ক্রুসকাল অ্যালগোরিদমটা কিন্তু ডেন্স গ্রাফে আসলে ভালো পারফর্ম করতে পারবে না। কারণটা কি, কারণটা হচ্ছে ডেন্সে অলরেডি অনেক বেশি এজ আছে, ক্রুসকাল একবারে সবগুলো এজকে সর্ট করার চেষ্টা করে, দ্যাটস এটা তার জন্য হচ্ছে একটা আনইফিশিয়েন্ট বা ইনএফিশিয়েন্ট একটা ব্যাপার। তার মানে ডেন্স গ্রাফের জন্য আমরা ক্রুসকাল ব্যবহার না করে ডেন্স গ্রাফের জন্য আমরা প্রিমকে ব্যবহার করব, কারণ ওর তো আসলে একবারে সব নিবে না। স্পার্সে তুমি ক্রুসকাল ব্যবহার করো কোনো সমস্যা নেই, কারণ স্পার্স গ্রাফে আসলে এজ কম আছে, তো সর্ট করে ফেলে তাড়াতাড়ি করে ফেলতে পারবো, ওর খুব একটা সমস্যা আসলে হবে না। সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট অবজারভেশন, যে ক্রুসকালটাকে আসলে ডেন্সে ব্যবহার করা উচিত না, কারণ কি সর্ট করতে তার একবারে সব করতে অনেক বেশি টাইম লাগবে, বা সেটা তার জন্য আসলে ইফিশিয়েন্ট হবে না। তো এটা হচ্ছে তাদের মধ্যে আরেকটা অবজারভেশন, যে কখন কোনটা ব্যবহার করা উচিত। একটা ক্রুসকালটা নর্মালি স্পার্সে ব্যবহার করা উচিত, আর তাহলে হয়তো তুমি ডেন্স পিনকে ব্যবহার করো, লাইক এটা হচ্ছে ব্যাপারটা আমাদের বলা যায়। সো এই হচ্ছে মোটামুটি যে আমাদের এই মোটামুটি সবগুলো আমি কভার করার চেষ্টা করলাম, যে এখানে আসলে কি কি সিনারিও হইতে পারে, গ্রাফ সেম হবে কিনা, মানে এমএসটি সেম হবে কিনা, কস সেম হবে কিনা, ডিসকানেক্টেড এমএসটি হইতে পারে কিনা, আননেটেড হইতে পারে কিনা, এবং ডেন্স গ্রাফ বা স্পার্স গ্রাফ কোথায় আসলে কোন অ্যালগোরিদমটা ব্যবহার করা ভালো। সো এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের এই মিনিমাম স্প্যানিং ট্রি টপিকটা, যে মিনিমাম স্প্যানিং ট্রিটা কি, আমরা নর্মালি এটা কি বুঝি, দেন এদের যে দুইটা পপুলার অ্যালগোরিদম, ক্রুসকাল অ্যালগোরিদম কিভাবে কাজ করে, তার সিমুলেশনটা কিভাবে হয়, তার পাশাপাশি ক্রুসকালের মধ্যে ডিসজয়েন্ট সেট ইউনিয়নের ব্যাপারটা কিভাবে আসতেছে, এবং প্রিম অ্যালগোরিদম কিভাবে হচ্ছে কাজ করে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তাদের মধ্যে এই ছোট ছোট বিষয়গুলো আর কি, এগুলা অনেক ইন্টারেস্টিং আর কি, লাইক তুমি নিজে নিজে ভাবলে এগুলা ভাল লাগবে, যে এখানে অনেক কিছু আসলে বুঝার আছে বা অনেক কিছু শিখার আছে, বা অনেক ছোট ছোট চাইলে কোশ্চেন করা যায় এগুলা বুঝতে পারলে, বা তুমি অ্যালগোরিদমটা যদি ভালোভাবে জানো নিজে নিজে হয়তো ভেবে অ্যান্সার করতে পারবা। সো এই হচ্ছে তাহলে মোটামুটি আমাদের স্প্যানিং ট্রি, যেটা সেই মিনিমাম স্প্যানিং ট্রি বা এই টপিকটা আর কি। আজকে তাহলে আজকে আর কিছু